আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরেকটু জাস্ট ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা, এটা ফৌজদারি কার্যবিধি সংশোধনীর দ্বিতীয় অধ্যাদেশ 2025 হিসেবে অভিহিত হবে। ধারা হলো এক। দুই ধারা হলো, দুই লাগবে না। ফৌজদারি কার্যবিধি আইনের এগুলো তো প্রয়োজনে। চার ধারা হলো সংজ্ঞা সমূহ। চারের একের কতে হলো অ্যাডভোকেট। চারের একের ক বাংলাদেশের যে কোনো আদালতে আইন অনুসারে আইন ব্যবসা করতে পারে, তাদেরকে অ্যাডভোকেট বলা হয়। চারের একের ডাবল ক হলো অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের জন্য নিযুক্ত অতিরিক্ত ডেপুটি বা সহকারী অ্যাটর্নি জেনারেলকে বোঝানো হবে। চারের একের খ জামিনযোগ্য অপরাধ, যে অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি এবং প্রচলিত আইনের ফৌজদারি দ্বিতীয় তফসিলে এবং প্রচলিত আইনে জামিনের ব্যবস্থা দেখানো আছে, সেই সকল অপরাধকে বলা হবে জামিনযোগ্য অপরাধ। ব্যবস্থা না থাকলে হবে জামিনের অযোগ্য অপরাধ। চারের একের গতে হলো অভিযোগ কোনো এক বা একাধিক দফা বা শিরোনাম সম্বলিত, এটা পড়াই নাই, আপনাদেরকে পড়াইছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হলে সেই চার্জের সারমর্মকে কি বলা হবে? অভিযোগ বলা হবে। চারের একের ও হলো রাষ্ট্রীয় করণিক, প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত কর্মচারীকে রাষ্ট্রীয় করণিক বলা হবে। চারের একের আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে বা দ্বিতীয় তফসিলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দেখানো হয়েছে, সেগুলোকে আমলযোগ্য অপরাধ বা মামলা বলা হয়। যে অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না বা মামলার জন্য, সেগুলোকে আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য মামলা বলা হয়। ঢ চারের একের ডতে হলো বিচার বিভাগীয় কার্যক্রম, যেখানে আইনানুগভাবে শপথ গ্রহণ পূর্বক কার্য পরিচালিত হয়। চারের একের ড হলো ইনকোয়ারি, অর্থাৎ আদালত বা ম্যাজিস্ট্রেটের বিচার কার্যক্রম সম্পাদনের পূর্বে পরিচালিত কার্যক্রমকে ইনকোয়ারি বা অনুসন্ধান বলা হয়। পুলিশ প্রবিধানের 613 বিধি। চারের একের ঠ তদন্ত, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে পুলিশ অফিসার ও ম্যাজিস্ট্রেট নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত, তবে ম্যাজিস্ট্রেট নয়, যে কার্যক্রম পরিচালনা করেন তাকে তদন্ত বলা হয়। পুলিশ প্রবিধানের 613 বিধি। চারের একের বর্গীয় যে হলো নালিশ, কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক অথবা লিখিতভাবে যে অভিযোগ করা হয় তাকে বলা হয় নালিশ, তবে পুলিশ রিপোর্ট নালিশের অন্তর্ভুক্ত নয়। চারের একের মধ্যাহ্ন হলো অপরাধ, যা করলে শাস্তির বিধান আছে দণ্ডবিধি আইনের 40 ধারা। চারের একের ত হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি কনস্টেবল পদের উপরে ভারপ্রাপ্ত কর্মকর্তার অব্যাহতি নিচে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে অসুস্থতার জন্য যিনি দায়িত্ব পালন করবেন। পিআরবি 201 বিধি। চারের একের দন্তান্ন হলো ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীনে যে ব্যক্তিকে নিয়োজিত করা হবে অথবা পাবলিক প্রসিকিউটরের নির্দেশে কার্যরত ব্যক্তি যারা, তাদেরকেই বলা হয় পিপি বা পাবলিক প্রসিকিউটর। চারের একের দন্তান্ন ফৌজদারি কার্যবিধি আইনের 5 ধারা, দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার এবং অন্যান্য কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। দণ্ডবিধি ব্যতীত অন্যান্য অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার এগুলো ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে কি হবে? পরিচালিত হবে। 5 ধারা। আচ্ছা, এই ডিভাইসগুলো একটু ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, তিনটা। আমি আরেকটা ডিভাইস একটু লিঙ্কটা দিচ্ছি, আমাকে 1 মিনিট সময় দেন, নাহলে অনেকে জয়েন করতে পারবে না।
ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় অধ্যায় ফৌজদারি আদালতের গঠন সম্পর্কিত, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা দুই ধরনের ফৌজদারিতে আদালত থাকবে: দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। দুই ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে: বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীর হবে: মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা হলো কত? 6 ধারা। 10 ধারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 ধারা হলো জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট, 12 ধারা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট স্পেশাল। স্যার আমি একবারে তো শুধু খাইতে কি আছি আমি ফোনটা দেন তো। আপনি কথা বলুন। আপনি কথা বলুন। ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা: স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো জাস্টিস অব দ্য পিস। মফস্বল এলাকার জন্য 22, সমগ্র বাংলাদেশের জন্য হলো 25। 31 ধারা: হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবে। 31-এর দ্বিতীয় অংশে বলতেছে, দায়রা আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আইনে অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবে, তবে মৃত্যুদণ্ড দিতে গেলে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। যুগ্মের দায়রা 10, 10 বছরের নিচে যে কোনো দণ্ড প্রদান করতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 32। প্রথম শ্রেণীর একজন বিচারিক ম্যাজিস্ট্রেট তার বিচারের ক্ষেত্রে রায় প্রদান করার ক্ষেত্রে তিনি 5 লক্ষ অনধিক টাকা এবং অনধিক 5 বছর কারাদণ্ড প্রদান করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট 3 বছর এবং 3 লক্ষ, এবং তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লক্ষ। ফৌজদারি কার্যবিধির চতুর্থ অধ্যায়: জনসাধারণ পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে, তথ্য বা সংবাদ দিবে। 42-এর ক: গ্রেপ্তার বা পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে খ: সরকারি সম্পত্তি রক্ষা, প্রতিরোধ অথবা আইন শৃঙ্খলা দমন বা প্রতিরোধের ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবে। দুইটি ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়: কোনো ধরনের মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে, পলাতক আসামির ঠিকানা সংগ্রহ করে দিতে। ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় যদি সাহায্য না করে, দণ্ডবিধি আইনের 187 ধারায় দণ্ডিত হবে। পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তি পরোয়ানা কার্যকর করবেন, পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তি পরোয়ানা কার্যকর করবেন তাকে সাহায্য দান ফৌজদারি কার্যবিধি আইনের 43 ধারা সাহায্য করতে পারবে। 44 ধারা: কতিপয় ব্যক্তি, কি কি অপরাধ মনে আছে? রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, দাঙ্গা, চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, খুন, অপরাধজনক নরহত্যা ইত্যাদির বিষয়ে সংবাদ দিয়ে সাহায্য করবে। যদিও বা আমরা প্রশ্নের ক্ষেত্রে বাধ্যবাধকতার জায়গায় পড়ি না, অ্যাকচুয়ালি বাধ্য, কিন্তু আমরা যে আগে থেকে প্রস্তুত করছি এইভাবে। কেন বাধ্য? যেটা করলে, যেটা না করলে শাস্তির বিধান আছে, সেটাই হলো অপরাধ। ঠিক আছে? কারণ আইনে বলা আছে এই সংবাদগুলো দিতে হবে। অতএব এটার জন্য কি আছে? শাস্তির। ও, সরি সরি, হ্যাঁ। এদিকে শুনতে পাচ্ছেন হাফিজ ভাই? হাফিজ ভাই শোনা যাচ্ছে? সিআইডি, এই আবু বাকের সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? একটু হাত উঠান তো। শোনা যাচ্ছে কি? আবু বাকের সিদ্দিক ভাই ওইদিকে 3 নাম্বার ডিভাইস থেকে শুনতে পাচ্ছেন আমাকে? আব্দুল মালিক ভাই? হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে 44 ধারার অপরাধগুলোর সংবাদ না দিলেও কি আছে? শাস্তির বিধান আছে। ফৌজদারি কার্যবিধানের 45 ধারা: গ্রাম প্রধান, জমির মালিক, হিসাবনবিশ, গ্রামের পুলিশ অফিসার বা গ্রামের চৌকিদার যারা আছে, তাই না, তারা নিম্নলিখিত অপরাধের বিষয়ে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট এর মধ্যে যে নিকটে তাকে সংবাদ দিয়ে সাহায্য করতে কি থাকবেন? বাধ্য থাকবেন। বলতে পারবেন 6টা বিষয়? পরীক্ষা হবে কিন্তু এগুলাতে। আজকে রাত্রে ক্লাস শেষে পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব। আগে কেউ আমার কাছে খাতা পাঠায় না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেষ্টা করবেন প্রশ্ন পাওয়ার 2 ঘন্টার ভিতরে পরীক্ষা দিয়ে খাওয়া দাওয়া করবেন। বুঝাতে পারছি? পরীক্ষা হচ্ছে এরকম, পরীক্ষা দিয়ে দিবেন পরে অন্য কাজ। মানে এটা হচ্ছে সবার আগে। এটা কি? এটা সবার আগের কাজ। ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 45 ধারার এই বিষয়গুলো কি হবে? 6টা: গ্রামের ভিতরে কোনো দুর্দান্ত প্রকৃতির এজেন্ট বা চোরাই মালের গ্রাহক ইত্যাদি সম্পর্কে
খ, ঠক ডাকাত পলাতক আসামি ঘোষিত অপরাধী। গ, বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা। ঘ, কোনো অপমৃত্যুর ঘটনা বা নিখোঁজ ব্যক্তি। ঙ, বিদেশে অপরাধ করে দেশে আসছে এরকম কোনো বিষয়। চতে হলো শান্তি শৃঙ্খলা রক্ষা সম্পর্কিত। ফৌজদারি কার্যবিধি আইনের এই অপরাধের সংবাদ না দেওয়ার জন্য, এটা হলো পদ্ধতি, বলা আছে সংবাদ না দেওয়ার জন্য শাস্তির বিভিন্ন রকম বিধান আছে। যদি কোনো ব্যক্তি অপরাধের সংবাদ না দেয় অথবা মিথ্যা সংবাদ দেয়, তাহলে তাকে দণ্ডবিধি আইনে বিভিন্নভাবে শাস্তি প্রদান করা যায়। যেমন কোনো ব্যক্তি অপরাধের বিষয়ে সংবাদ দিল না, অপরাধটা এখনো সংগঠিত হয় নাই, তার শাস্তি দণ্ডবিধির 176 দ্বারা। কোনো ব্যক্তি অপরাধের বিষয় সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলো, অপরাধটা এখনো সংগঠিত হয় নাই, শাস্তি 177 দ্বারা। কোনো ব্যক্তি সংগঠিত অপরাধের তথ্য প্রদান করে না, তার শাস্তি দণ্ডবিধি আইনের 202 দ্বারা। কোনো ব্যক্তি সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলো, তার শাস্তি দণ্ডবিধি আইনের 203 দ্বারা। কোনো ব্যক্তি অপরাধীকে আশ্রয় দানের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করলো, তার শাস্তি দণ্ডবিধি আইনের 201 দ্বারা। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা অভিযোগ দিল, তার শাস্তি 182 দ্বারা। কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ গোপন করলো, তার শাস্তি 118 দ্বারা। কত দ্বারা? 118 দ্বারা। আর কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ গোপন করলো, শাস্তি 119 দ্বারা। যদি এটা সরকারি কর্মচারী কর্তৃক করা হয়, তাহলে শাস্তি 120 দ্বারা। অতএব কতগুলো দেখছেন? তো আরো আছে। তার মানে তথ্য না দেওয়ার জন্য, সংবাদ না দেওয়ার জন্য এক একটা জায়গায় এক এক রকম শাস্তির বিধান। এটা হলো দণ্ডবিধি আইন। আপনার কাছে মনে হবে সবই এটা এটা, কিন্তু আসলে দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে জায়গাটা। তাহলে আপনি মনে করে যদি দেন এটা হবে না, বইয়ের ভাষার সাথে যেটা রিলেটেড, সেই জায়গাটা আপনাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। আপনি যদি মনে করেন আপনারটাই সঠিক, এটাও হবে না। হবে কোনটা? যেটা আইনে যেটা বলছে। আর পুলিশ হেডকোয়ার্টার যখন প্রশ্নগুলো তৈরি করে, তখন যথেষ্ট বিচক্ষণতার সাথে এই প্রশ্নগুলো বারবার তারা দেখে যে আমরা এটা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন করতেছি, এটা বিভিন্ন আঙ্গিকে এই প্রশ্নগুলোকে যাচ করে উত্তরগুলোকে নির্ধারণ করে। তার মানে এই জায়গাটা এত সহজ কিন্তু না। যদি মনে করেন যে এটা একটা আনাড়ি ব্যাপার স্যাপার, যে অধস্তনদের পদোন্নতি পরীক্ষা, এটা কি এত গুরুত্ব দিবে? না। পুলিশ ডিপার্টমেন্ট একটা মজবুত ভিত্তি হচ্ছে আমাদের এই পদোন্নতির জায়গাটা, আমাদের অধস্তন পরীক্ষার পরীক্ষার খাতা দেখা রেজাল্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকেই বুঝছেন জায়গাটা যে কতটুকু গুরুত্বপূর্ণ। এবং অনেকেই অনেক কথা বলবে, আমরা তো জানি এটা শতভাগ একটা ফল, শতভাগ 100% এটা নির্ভেজাল একটা রেজাল্ট তৈরি হয় এখানে। 100% প্রত্যেক যদি এরকমটা হইতো, তাহলে 1 থেকে 10 জন স্টুডেন্ট আমার ক্লাসের, 9 জন, 10-এর ভিতরে, তাহলে এই 9 জন স্টুডেন্ট সম্পর্কে তো আমি জানি যে তারা কিরকম ছাত্র, পড়াশোনা করে হওয়া লাগছে। আর এই লোকগুলো কোনো অন্যদিকে দৌড়াবে না। কথা বুঝাইতে পারছি? একদম সহজ হিসাব। তাহলে আপনাকে পড়াশোনা করে পদোন্নতি নিতে হবে। এই জন্য আপনাকে একটা সিম্পল ওয়েতে থাকতে হবে। এত বেশি জানার দরকার নাই। ক্লাসের পড়াগুলো শুধু কমপ্লিট করেন, এক্সট্রা কিছু পড়ারও দরকার নাই। যা যা পড়ার দরকার, আপনি এখন ধরুন সাক্ষ্য আইন পড়ার চেষ্টা করতেছেন, কিন্তু যখন আমি আপনাকে সাক্ষ্য আইনটা পড়াবো, তখন আপনার কাছে অনেক ইজি মনে হবে। তখন বলবেন আমি এত কষ্ট করে এই ধারাটা কেন বুঝতে গেলাম, এখন তো খুব সহজেই বুঝে গেছি। বুঝাইতে পারছি? আসলে এটাই ঘটবে। আর হচ্ছে এই একটু এই পড়াশোনা করার ক্ষেত্রে অতি উৎসাহিত হওয়ার প্রয়োজন নাই। আপনারা বিখ্যাত একটা প্রতিষ্ঠান আপেল, আপেল নাম শুনছেন না? মোবাইল চালানো আইফোন, এটার প্রতিষ্ঠাতা কে? 3 জন প্রতিষ্ঠাতা কিন্তু ক্যালিফোর্নিয়ার। এর প্রধান কে? হ্যাঁ, স্টিভ জবস। উনি কি বলছে? সফলতার জন্য 2টা কাজ করতে হবে। কি? ক্ষুধার্ত থাকা, বোকা থাকা। মানে একটু বোকা বোকা থাকবেন। আর খুব বেশি খেয়ে একদম মানে বিছানায় শুয়ে থাকবেন এরকমটা কিন্তু হবে না। খাইতে হবে, কিন্তু বেশি পরিমাণ খাইলে কিন্তু আপনি অলস হবেন। ভালো খাবার খান, অল্প খান। তার মানে কি, আপনি সফল হইতে চাইলে একটু বোকা বোকা শোকা থাকতে হবে, আর একটু ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে, তাহলে আপনার কাজের অ্যাক্টিভিটি স্পিড আসবে কিন্তু। আচ্ছা, যাই হোক, আমাদের আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। সাক্ষ্য দণ্ডবিধি আইনের আপনাদেরকে আবারও বলি, আমাদের এখানে 3-4টা ডিভাইসে ক্লাস হয়। যদি কারো কোনো রকম একটা ডিভাইসে প্রবলেম হচ্ছে বা একটা লিঙ্কে, তাহলে আপনারা তাৎক্ষণিক এই লিঙ্কটা কি করবেন, চেঞ্জ করে পরবর্তী লিঙ্কটাতে চলে যাবেন। হ্যাঁ, মানে এক এক দিন এক একজনের প্রবলেম হতে পারে, এটা করার চেষ্টা করবেন। আচ্ছা,
দণ্ড ফৌজদারি কার্যবিধানে ছিল 45 ধারা, 46 ধারা গ্রেপ্তার, পলায়ন এবং কি পুনরায় গ্রেপ্তার। গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার। তাহলে 46 ধারা হলো গ্রেপ্তারের সংজ্ঞা আমরা একটু পড়ি। যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আইনি হেফাজতে নেওয়াকে কি বলা হয়? গ্রেপ্তার বলা হয়। 46 316 বিধি। 46 ধারা গ্রেপ্তারের পদ্ধতি এবং বাধাদান। কথা বা কার্য দ্বারা যদি হেফাজতে আত্মসমর্পণ না করে, তাহলে গ্রেপ্তারকারী ব্যক্তি বা পুলিশ অফিসার কি করতে পারবে? তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে পারবে, এক। দুই, যদি গ্রেপ্তার করার সময় বলপূর্বক বাধা বা পলায়ন করে, তাহলে সকল কৌশল বা পদ্ধতি অবলম্বন করে গ্রেপ্তার করতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের 46-2। তবে এই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হয়, তাহলে তার গ্রেপ্তার করার সময় মৃত্যু ঘটানো যাবে না। 46-ক গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকারী অফিসারের করণীয়। 46-ক এর কতে বলতেছে গ্রেপ্তার করার সময় নিজের পরিচয়, সঠিক যে পরিচয়টা আছে বা আইডি কার্ড যেটাই হোক, এটা কি করতে হবে? দৃশ্যমান রাখতে হবে, তাই না, যাতে সহজে শনাক্ত করা যায়। খতে বলতেছে এই আইডি কার্ড বা পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং দেখাইতে হবে। গতে বলতেছে গ্রেপ্তার সম্পর্কে একটা স্মারকলিপি প্রস্তুত করতে হবে। কি প্রস্তুত? স্মারকলিপি। গয়ের একে বলতেছে এই স্মারকলিপিতে অন্তত পক্ষ একজন সাক্ষী, যাকে আসামি মনোনীত করে দিবেন, অথবা যেখানে গ্রেপ্তার করা হবে ওইখানকার একজন ব্যক্তির স্বাক্ষর হবে। আর এরকম যদি কেউই না থাকে, দুইটার ভিতরে একটাও, তাহলে স্মারকলিপিতে এই কারণটা লিপিবদ্ধ করতে হবে। 46-এর গয়ের দুয়ে বলতেছেন যে আসামিকে গ্রেপ্তার করা হবে, তিনি যদি অনুমতি দেন বা সম্মতি দেন, তাহলে তার স্বাক্ষর বা টিপসই নিতে হবে। গতে হলো অন্য এলাকায় আসামিকে গ্রেপ্তার করা হলো, তাহলে 12 ঘন্টার ভিতরে এই গ্রেপ্তারের কারণ, ধরন ইত্যাদি তার পরিবারের সদস্যদেরকে জানাতে হবে। উতে হলো আসামিকে গ্রেপ্তার করার পর যদি কোনো কাটাছেঁড়া, জখম ইত্যাদি চিহ্ন পাওয়া যায়, তাহলে কি করতে হবে? একজন সরকারি বা নিবন্ধিত চিকিৎসকের মাধ্যমে 46-এর এর বিধান অনুসারে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সনদপত্র সংগ্রহ করতে হবে, নথিতে কারণ লিপিবদ্ধ করতে হবে, এটা। আর চতে বলতেছে 12 ঘন্টার ভিতরে গ্রেপ্তারকৃত আসামির পরিবারের সদস্য অথবা তার আইনজীবীর সাথে সাক্ষাৎ করায় দিতে হবে। 46-এর খ গ্রেপ্তার সম্পর্কিত অফিসিয়াল একটা রেজিস্টার এবং একটা জেনারেল ডায়েরি দুই জায়গাতে লিপিবদ্ধ হবে। অফিসিয়াল রেজিস্টারে কি কি লিখব? কে কেন গ্রেপ্তার করা হলো, তাকে গ্রেপ্তার করার জন্য কে সংবাদদাতা, আমরা গ্রেপ্তার করার পর কাকে সংবাদ দিলাম, এবং সে কার হেফাজতে আছে। আর 46-এর খয়ের দুয়ে বলতেছে এই বিষয়টা থানার জেনারেল ডায়েরিতেও লিপিবদ্ধ করতে হবে, এবং ওই ব্যক্তি আমার এলাকার নয়, পার্শ্ববর্তী থানার, তাহলে আমি স্মারকলিপি ওইখানে প্রেরণ করব, যেন ওখানে জিডিতে লিপিবদ্ধ করা হয়। আর এই একের অফিসিয়াল রেজিস্টারের বিষয়ে, দুইয়ের জেনারেল ডায়েরির বিষয়ে লিপিবদ্ধকারী অফিসার বা গ্রেপ্তারকারী অফিসার বা হেফাজতকারী অফিসার যেই বলেন, তার পরিবারের সদস্যদেরকে চাইলে তথ্য দিতে বাধ্য থাকবেন। 46-এর গ একজন ব্যক্তিকে এই গ্রেপ্তার সম্পর্কিত বিষয়গুলা লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ এবং প্রদর্শন করার জন্য পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার, এএসআই থেকে উপরের পদমর্যাদার একজন অফিসারকে কি করবেন? নিয়োজিত করবেন। কেন? এই কাজগুলা করার জন্য। ঠিক আছে। আর এটি প্রদর্শন করার জন্য পদ্ধতিটা কি? সম্ভবত ডিজিটাল আকারে। আর ঘতে হলো যে অফিসারের হেফাজতে আছেন, সেই অফিসার তার নিরাপত্তা অথবা সুস্থতা ইত্যাদির জন্য কি থাকবেন? তিনি দায়বদ্ধ থাকবেন। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 46-এর কত? উ। তাহলে এই উতে কয়টা বিষয়? তিনটা বিষয়। চিকিৎসার কাটাছেঁড়া, জখম আছে ইত্যাদি, তাহলে তার কি করতে হবে? চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারি বা নিবন্ধিত চিকিৎসক বা প্র্যাকটিশনার দ্বারা। মহিলা হলে মহিলার দ্বারা চিকিৎসা করাইতে হবে। দুই হলো সার্টিফিকেট সংগ্রহ করতে হবে চিকিৎসার বিষয়ে, পুলিশ অফিসার পাবে, আসামি বা তার পরিবারের ব্যক্তিরা পাবে। গতে হলো অসুস্থ অবস্থায় আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে চিকিৎসার নির্দেশ প্রদান করবেন। আর গুরুতর অসুস্থ অবস্থায় যদি আগে থেকে হাসপাতালে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? ভিডিও কলের মাধ্যমে তাকে হাজির করা যাবে। যাকে গ্রেপ্তার করা হবে তিনি যদি কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করেন, তাহলে বাড়ির মালিকের অনুমতি নিয়ে প্রবেশ এবং কি করতে হবে? তল্লাশি করতে হবে। বাড়ির মালিক অনুমতি দিবেন এবং যুক্তিসঙ্গত সুবিধা প্রদান করবেন। 47 দ্বারায় যদি অনুমতি প্রদান না করেন, তাহলে অধিকার এবং উদ্দেশ্যের কথা জানানো হবে। তারপরেও যদি অনুমতি প্রদান না করে,
তাহলে দরজা জানালা ভেঙে অন্দরমহলে প্রবেশ করতে যাবে, করা যাবে। পর্দানশীল মহিলা থাকলে সরে যাওয়ার সুযোগ দিতে হবে। ভিতরে গিয়ে আটকা পড়ে গেলে মুক্তি লাভের জন্য ভিতরের দরজা, বাহিরের দরজা এবং জানালা ভেঙে বের হওয়া যাবে। ধারা হলো কত? 49। আসামির পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু বল বা শক্তি প্রয়োগ করা প্রয়োজন একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি, তার বেশি বল বা শক্তি প্রয়োগ করা যাবে না। যাবে? যাবে না। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 50 ধারা। কত? 50। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 51। কার দেহ তল্লাশি? 51 ধারায় কোন ব্যক্তির দেহ তল্লাশি হবে? কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তির দেহ তল্লাশি, কোন সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি, কোন গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি, নাকি সব কয়টাই সঠিক? সঠিক উত্তর কি হবে? কোন গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। কার? গ্রেপ্তারকৃত। এই গ্রেপ্তার 51 ধারার দেহ তল্লাশি পুলিশ অফিসার করবে সবসময়। কি করবে? পুলিশ অফিসার। এটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হোক, পরোয়ানামূলে গ্রেপ্তার করা হোক, জনসাধারণ গ্রেপ্তার করে দেওয়া যায় না 59 ধারায়? তাহলে 59 ধারায় আপনি জনসাধারণ, আপনার নাম কি? ধরেন আপনি একজন সুহেল, আপনি একজন জনসাধারণ, আপনি গ্রেপ্তার করে পুলিশের কাছে নিয়ে আসছেন, পুলিশের নাম হলো সিয়াম। তাহলে সিয়াম কত ধারায় তার দেহ তল্লাশি করবে? 51 ধারায়। কিন্তু কত ধারায়? 51 ধারায় দেহ তল্লাশি করবে। না করার সুযোগ আছে? আছে? আছে। যদি তার অপরাধটা জামিনযোগ্য হয় এবং জামিন নিতে সে সমর্থ হয়, তাহলে প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে 51 দ্বারা দেহ তল্লাশি করে পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য মালামাল হেফাজতে নিতে হবে এবং সাক্ষীর উপস্থিতিতেই তল্লাশি করতে হবে। সংশোধনী আসছে এটা এখন। এবং তালিকা প্রস্তুত করতে হবে, প্রদান করতে হবে। যদি মহিলা হয় তাহলে অপর মহিলার দ্বারা তার দেহ তল্লাশি করাইতে হবে। 52 দ্বারা। কত দ্বারা? 52 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের 53 দ্বারা কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে যদি আপত্তিকর আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র পাওয়া যায়, তাহলে তালিকা প্রস্তুত করতে হবে, আসামিকে যে আদালতে প্রেরণ করতে হবে সে আদালতে প্রেরণ করতে হবে। তাহলে 51 সাথে 322 বিধি ব্যবহার করব, 52 সাথে 322 28 বিধি ব্যবহার করব, 50-এর সাথে পুলিশ প্রবিধানে 331 বিধি ব্যবহার করব। বুঝতে পারছি? বিধিগুলো মনে রাখবেন। পরীক্ষা হলো আইন ও বিধির ব্যবহারিক জ্ঞান। প্রবিধানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফৌজদারি ধারাগুলোর সাথে, পুলিশ আইনের ধারাগুলোর সাথে যে ধারাগুলোর সাথে প্রবিধানটা যায় আমাদেরকে দিতে হবে এটা। ঠিক আছে? নাহলে নাম্বার কমে যাবে কিন্তু। ফৌজদারি কার্যবিধির 54 ধারা সকল পদের পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেপ্তার করতে পারেন। পারে কিনা? 54-1 আমলযোগ্য অপরাধের সাথে জড়িত। তাহলে শুধু আমলযোগ্য। তাহলে 54-1 দ্বারাই পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পূর্ব শর্ত কি? বলেন, উত্তর দেন। 54-1 আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এর পূর্ব শর্ত কি? কে বলতে পারবেন? হাত উঠান। পূর্ব শর্ত কি? মাশাআল্লাহ, অনেকেই পারবেন। পূর্ব শর্ত হলো অপরাধটা পুলিশের সামনে সংগঠিত হইতে হবে। ঠিক আছে? এটা হলো পূর্ব শর্ত। বুঝছেন? প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর দেওয়া থাকে। আচ্ছা, একটা কথা ভালো করে লক্ষ্য রাখেন। যারা একদম নতুন জয়েন করছেন সেটা ভিন্ন বিষয়। সবাই তো নতুন মনে করতেছি আমি। পদোন্নতি পরীক্ষার জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা। আমি গতকালকে পুরাতনদেরকে এই কথাটা বলছি। এটা হঠাৎ করে এই কথাটা মাথায় আসছে, আপনি ওই কথাটা মাথায় রাখবেন। শুনতে খুব খারাপ শোনা যাবে, আপনি কষ্টও পাইতে পারেন, কিন্তু অনুধাবন করেন যে আমি আসলে আপনাকে কি কথাটা বলতে চাচ্ছি। এইটা বলতে চাচ্ছি, ধরে সময় কিন্তু আপনার চলে যাবে। এই বছর যদি পড়াশোনা নাও করেন তবু সময় চলে যাবে। আপনি যে গতিতেই চলেন না কেন, সময় কিন্তু সময়ের গতিতে চলবে। এটাকে থামায় রাখার কোনো সুযোগ নাই। আরেকটা কথা বলে নেই, 8,000 জনবলের যে বিষয়টা, এটা আমাদের এভাবে বলা উচিত না, কিন্তু আমরা তো একটা পরিবার এখন, তাই না? সবার প্রতি কথাগুলো কিন্তু আমানত। তাহলে এই 4,000-এর হিসাব যেহেতু তৈরি হয়েছে, মনে করবেন ওই বাকি 4,000 টেনে হিস্ট্রি হলো বের করে নিবে। কথা বুঝে আসছে? বের করবেই কিন্তু এটা, বের করেই ফেলবে এটা। তাহলে এই সুযোগটা কিন্তু আগামী বছর কাজে লাগবে। আমি কিন্তু গত বছর এই হিস্ট্রি বলছি স্টুডেন্টদেরকে। আমাদের এই বছর স্টুডেন্টদের ভালো রেজাল্ট করার একমাত্র কারণ হচ্ছে এই নিয়মটা। তাদেরকে বারবার আমি উৎসাহিত করছি যে 2026 সাল কিন্তু একটা পদোন্নতির বছর। এবং স্টুডেন্টগুলো এরকম পাগলাই ছিল আসলে, নাহলে এত ভালো রেজাল্ট আসলে হওয়ার কথা ছিল না। যাক, আলহামদুলিল্লাহ। আমি যে চেষ্টাটা করছি সেটা তারাও করছে, এই জন্য সফল হয়েছে। আজকে সারা দিনে যে কি পরিমাণ ছবি পাঠাইছে, সময় পাই না যে একটু ফেসবুকে দিয়ে দিব যে আমাদের ক্লাসে ছাত্ররা পদোন্নতি পাইছে। সময় হয় না আমার আসলে এগুলোর। মানে এত পরিমাণ ছবি আসছে, একটা আনন্দের জায়গা খুব।
যেটা বলতেছিলাম, তাহলে আপনার এই সুযোগ কাজে লাগাইতে হবে। ধরেন এটা নাই, কি করবেন? আপনাকে যদি বলা হয় দণ্ড কত প্রকার, দণ্ডবিধানের 53 ধারায় দণ্ড 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কারাদণ্ড আবার দুই ধরনের: সশ্রম, বিনাশ্রম। সশ্রম, বিনাশ্রম, সশ্রমের সাথে আবার কঠোর শ্রমও হতে পারে। আরেকটা কি অর্থদণ্ড বা জরিমানা, আরেকটা কি সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তো বাংলাদেশে সবচেয়ে যে দণ্ডটা বেশি হয় এটা কি হয়? কারাদণ্ড হয়, সশ্রম হয়, বিনাশ্রম হয়। ধরেন এখন আমি শরীফুল, আমাকে একটা প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে এর উপর চাপাই না, আমার উপর চাপাচ্ছি, আল্লাহ মাফ করুক। বলতেছে যে আপনার দণ্ড হবে 5 বছর। কত বছর? 5 বছর দণ্ড। কিরকম? বিনাশ্রম কারাদণ্ড, মানে কোনো পরিশ্রম করতে হবে না, জেলখানার ভিতরে 5 বছর থাকবেন, কিন্তু আমার বাইরে একটা স্বাধীন রাজ্য আছে। আচ্ছা, আমি বলছি আর কি কোনো ব্যতিক্রম আছে? আদালতকে বলতেছি, বলছে হ্যাঁ আছে। কি? যে 1 বছর কারাদণ্ড হবে, তবে এটা সশ্রম এবং কঠোর শ্রম, ইট ভাঙতে হবে, পাথর টানতে হবে, বালু টানতে হবে, রাজমিস্ত্রির কাজ করতে হবে। তাহলে আমি শরীফুল কিন্তু কোনটা নিব? আমি 1 বছর নিব। যে আমার যত পরিশ্রমী হোক না কেন, আমি 1 বছর সশ্রম কঠোর শ্রম কারাদণ্ড নিব, আমি 5 বছর ভিতরে থাকতে পারবো না। ঠিক আপনার এই পড়ার ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার 1 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, আপনি 5 বছরের বিনাশ্রম কারাদণ্ড করার কোনো প্রয়োজন নাই। আপনি 1 বছর না, ধরে 6 মাসের সশ্রম কারাদণ্ড আপনার, এইটা মনে করে আপনি লেগে থাকেন। 6 মাস পরে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনি একবার পদোন্নতির দ্বার প্রান্তে ইনশাল্লাহ। জানি না কথাটা কষ্ট পাইছেন কিনা। যদি কষ্ট পেয়েও থাকেন কোনো অসুবিধা নাই, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করেন যে আমি একটা বছরের 6টা 7টা মাস আমি দেখবো কি আছে। সবচেয়ে বড় জটিলতাটা সৃষ্টি হয় আমাদের এই জায়গাতেই, যে আমরা আসলে আগ্রহটা হারাই ফেলি। আগ্রহটা হারাই, পরে কিন্তু আবার আগ্রহটা সৃষ্টি হয়। সৃষ্টি হয় একটা সময় গিয়ে আরো মজবুত হয়। আপনি মনে করবেন যে আমি এই ডিসকোয়ালিফাই হব না, প্রাইভেট পড়ি আর না পড়ি এটা বিষয় না, আমি কি আছে এখানে দেখে দিব। আপনি যদি চান পদোন্নতি, এর চেয়ে সহজ আর কোনো কিছুই নাই। আপনি 2 মাস কন্টিনিউ পড়াশোনা করেন, আপনি না পড়ে থাকতে পারবেন না, এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। একটু বুঝবেন, শুধু পড়াশোনা করলেই হবে না, একটু বুঝে শুনে করবেন। পরিশ্রম করলেই হবে না, পরিকল্পিত পরিশ্রম করতে হবে। আল্লাহ সহায় হন আমাদের। ফৌজদারি কার্যবিধি আইনের 54-1, আমলযোগ্য অপরাধের সাথে জড়িত পুলিশের সামনে হইতে হবে। 54 2 নাম্বার, কোনো ব্যক্তির অপরাধ আমলযোগ্য অপরাধের অভিযোগ, আমলযোগ্য অপরাধের কোনো যুক্তিসঙ্গত সন্দেহ বা বিশ্বাসযোগ্য তথ্যের প্রেক্ষিতেও পুলিশ গ্রেপ্তার করতে পারেন। কয়টা ক্ষেত্র? 5টা। এখানে 7 বছর, কত, 7 বছর বা তার কম সময়, এটা টাইপিং মিস্টেক হয়েছে সিটে, আমি ঠিক করে দিচ্ছি পরে। আচ্ছা, তাহলে 5টা কারণ বলতে পারবেন কিসের জন্য? অপরাধ প্রতিরোধের জন্য, সঠিকভাবে তদন্তের জন্য, যেন কোনো ব্যক্তি মামলার সাক্ষ্য প্রমাণ ধ্বংস করতে না পারে সেজন্য, অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রলোভন না দেখাইতে পারে সেই কারণে, আদালতে হাজির কর নিশ্চিত করার জন্য। 54-2। 3 নাম্বারটাও, যদি 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে এমন অপরাধ যদি পুলিশ অফিসার যুক্তিসঙ্গত মনে করেন অপরাধটা সংগঠিত হয়েছে, তাহলে তাকেও পারবেন। 4 নম্বরে বলতেছে এমন অপরাধী যার কাছে কোনো কারণ ছাড়াই ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া যায়। 5 নাম্বার, সরকার যাকে অপরাধী হিসেবে ঘোষণা করেন। 6 নাম্বার, যার কাছে কি হবে? যার কাছে কোনো ধরনের চোরাই বলে সন্দেহজনক কোনো মালামাল পাওয়া যায়। 7 নাম্বার, পুলিশের কাছে বাধা, হেফাজত থেকে পলায়ন অথবা পলায়নের চেষ্টা। 8 নাম্বার, কোনো ব্যক্তি কি করলো? প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করেছে মর্মে যদি সন্দেহ হয়। 9 নাম্বার, বিদেশে অপরাধ করে দেশে আসছে, অভিযোগ, সংবাদ, তথ্য বা সন্দেহ, যুক্তিসঙ্গত সন্দেহ। 10 নাম্বার, মুক্তিপ্রাপ্ত আসামি যদি ফৌজদারি কার্যবিধির 565(3) বিধান অমান্য করে। 11 নাম্বার, অন্য কোনো পুলিশ অফিসার কর্তৃক যদি গ্রেপ্তারের অনুরোধপত্র পাওয়া যায়। পরীক্ষার হলেই গিয়ে প্রশ্ন পাইলেন যে পুলিশ অফিসার অনুরোধপত্র পাইলেই গ্রেপ্তার করতে পারে বিনা পরোয়ানায়, তার পূর্ব শর্ত কি? পারবেন লিখতে? আমি ফৌজদারি কার্যবিধি 54 এই 11 উপধারা অনুসারে এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার শর্ত হলো যিনি অনুরোধ জানাইছেন এই ব্যক্তিকে, তাকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা থাকতে হবে, এবং যে প্রক্রিয়াটাই তিনি অনুরোধটা করছেন সেই অনুরোধের প্রসেসটা বা প্রক্রিয়াটা
সঠিক উপায় বা বৈধ উপায় হইতে হবে। ঠিক আছে, এই হলো পূর্ব শর্তগুলো। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ক, বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার করতে চান তাহলে গ্রেপ্তারের কারণ সম্পর্কে কি করতে হবে, জানাইতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা 55 দ্বারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ববগুড়ে অভ্যাসগত অপরাধীদেরকে গ্রেপ্তার করতেও পারেন, করাইতেও পারেন। 55 ক, যে ব্যক্তি অপরাধ করার জন্য নিজের নাম পরিচয় গোপন রাখে। খ, ববগুড়ে সন্দেহভাজন ব্যক্তি। গ, অভ্যাসগত দস্যু, ডাকাত, চোর, গৃহভঙ্গকারী, বলপূর্বক সম্পত্তি আদায়কারী, সম্পত্তি আদায়ের জন্য আঘাতের ভীতি প্রদর্শনকারী। 56 দ্বারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ধরনের ব্যক্তিকে যখন অপর অফিসার দ্বারা গ্রেপ্তার করাবেন তখনকার পদ্ধতি, লিখিত আদেশ দিবেন কারণ সম্পর্কে জানিয়ে। যিনি গ্রেপ্তার করতে যাবেন তিনি গ্রেপ্তারের কারণ জানাবেন, লিখিত আদেশটা দেখাবেন। 57 দ্বারা নাম ও ঠিকানা জানাতে অস্বীকৃতির জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এক, সঠিক নাম ঠিকানা পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার শর্তে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিবেন। জামিনদার সহ ব্যবহৃত হতে পারে। তবে এই ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয়ে থাকে তার মুসলেকার পক্ষে বাংলাদেশের এক বা একাধিক জামিনদার লাগবে। নাম ঠিকানা পাওয়া না গেলেও মুসলেকা, জামানত, জামিন নাই, আদালতে প্রেরণ করতে হবে। বাংলাদেশ 57(3) দ্বারা পুলিশ অফিসার যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন তাকে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারবেন। 58, বাংলাদেশের কোনো নাগরিকের সামনে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ বা সরকার ঘোষিত অপরাধী থাকলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে সরকার ঘোষিত অপরাধীকে কে কে গ্রেপ্তার করতে পারেন? ক, পুলিশ অফিসার। খ, জনসাধারণ। নাকি দুইটাই সঠিক? কি হবে? তাহলে 54 দ্বারাই পুলিশ অফিসার পারে, 59 দ্বারাই জনসাধারণও পারেন। তাহলে দুইটা দ্বারা মিলে সংমিশ্রণ এমসিকিউ কিন্তু। এই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পুলিশের কাছে নিয়ে যাবেন, 59-1। 54 দ্বারাভুক্ত অপরাধী হলে পুলিশ অফিসার তাকে আবার গ্রেপ্তার করবেন, 59-2। এবং যদি তার অপরাধটা দেখে আমলের অযোগ্য, নাম ঠিকানা জিজ্ঞেসপূর্বক 57 দ্বারাই ব্যবস্থা নেবেন। আর যদি সে প্রকৃত অপরাধী না হয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দিবেন 59-3 দ্বারা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা ওসির কাছে নিয়ে যাইতে হবে। 60, কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর ফৌজদারি কার্যবিধির 167 ধারার আদেশ না থাকলে 24 ঘন্টার বেশি সময় রাখা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 61, 167, সংবিধানের 33 অনুচ্ছেদ 62, গ্রেপ্তার সম্পর্কে মুখ্য মহানগর মুখ্য বিচারিক বা জেলা ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট দিতে হবে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার নিজের মুচলেকা, জামিন অথবা ম্যাজিস্ট্রেটের বিশেষ কোনো আদেশ না থাকলে ছেড়ে দেওয়া যাবে না। 64, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় তার উপস্থিতিতে কোনো অপরাধ হলে তিনি গ্রেপ্তার করতে পারেন, করাতেও পারেন। 65 দ্বারাও এমন ক্ষেত্রেই গ্রেপ্তার করতে পারেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তিনি আইনানুগভাবে পরোয়ানা প্রদান করতে পারেন। আইনসঙ্গত হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, যার হেফাজত থেকে পলায়ন করবে তিনি সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন। 66 দ্বারা এই ধরনের গ্রেপ্তার করার সময় 47, 47, 49 দ্বারার বিধানসমূহ যথাসম্ভব প্রযোজ্য হবে। 67 দ্বারা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পর যদি দেখেন গ্রেপ্তার সম্পর্কিত নিয়মগুলো যথাযথ প্রতিপালিত হয় নাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে সার্ভিস রুলস অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন। 6ষ্ঠ অধ্যায়, হাজির করাইতে বাধ্য করার জন্য পরোয়ানা। কোনো মামলার বাদী, সাক্ষী, ফরিয়াদি, আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের মনোনীত অফিসার কর্তৃক স্বাক্ষরিত, সিলমোহরকৃত, লিখিত 2 কপি আদেশনামাকে বলা হয় সমন। 68-1 দ্বারা পুলিশ প্রবিধানের 471 বিধি, পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, আদালতের কোনো অফিসার যে আদালত সমন দেবে তারা সমন জারি করতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের 68 কত দ্বারা? 68-2 দ্বারা। 68-2 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের 69 দ্বারা সমন কেমন করিয়া জারি করতে হবে? 1 কপি প্রদান বা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি। 69-2 দ্বারা অপর কপির অপর পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকার। 69-3 দ্বারা সমিতিবদ্ধ কোম্পানি প্রতিষ্ঠানের অফিস প্রদান, সেক্রেটারি বা স্থানীয় ম্যানেজার বরাবর সমনের কপি প্রদান করতে প্রাপ্তি স্বীকার নিতে হবে, অথবা রেজিস্ট্রিকৃত ডাকযোগে সমন জারি করা যাবে। সমন পরিবারের কোনো
ব্যক্তির প্রতি যদি 69 দ্বারা জারি করা না যায়, তার পরিবারের কোনো ব্যক্তির প্রতি এক কপি প্রদান করে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিয়ে সমন জারি করা যাবে। 70, টানিয়ে বা লটকিয়ে সমন জারি। 71, প্রজাতন্ত্রের সক্রিয় সরকারি কর্মচারীর অফিস প্রদান বরাবর সমন জারি। 72, এর প্রমাণ 72-এর 2, এখতিয়ার এলাকার বাহিরে ম্যাজিস্ট্রেট বরাবর সমন। 73, সমন জারিকারক অফিসার যদি উপস্থিত নাও থাকে, সমন এলাকার বাহিরেও যদি জারি করা হয়ে থাকে, তাহলে তার এফিডেভিট এবং তার এই অপর কপির অপর পৃষ্ঠার প্রাপ্তি স্বীকার আদালতে প্রেরণের মাধ্যমে সমন জারি হয়েছে বলে প্রমাণিত হবে। 74 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের 75 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য আদালতের প্রিসাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত লিখিত আদেশনামাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলা হয়। পুলিশ প্রবিধানের 468, 315 বিধি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 75-এর 1 ধারা। কি মুর্তাজ আলী ভাই এটাই বলতে চাচ্ছেন? এটাই দেখাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। 75-এর 2 ধারা হলো আদালত বাতিল না করা পর্যন্ত, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত পরোয়ানার মেয়াদ কি থাকবে? বলবৎ থাকবে। প্রবিধানে 323-এর ক। আর এই ওয়ারেন্টের কয়টা উপাদান? 6টা। যে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ অফিসার, তার নাম পদবি উল্লেখ থাকবে। যে অফিসার যাকে গ্রেপ্তার করা হবে তার অপরাধের বিবরণ থাকবে। 3 নাম্বার, এটা লিখিত বা মোহরাঙ্কিত হবে। 4 নাম্বার, আদালত বাতিল না করা পর্যন্ত বাতিল হবে না। 5 নাম্বার, যে আদালত দিবে সে আদালত ছাড়া অন্য আদালত এটাকে বাতিল বা পরিবর্তন করতে পারবে না। 6, একবার পরিবর্তন, একবার এটা যদি বাতিল হয়ে যায় আর কি করা যাবে না, আবার পুনরায় ইস্যু করা যাবে না। এটা বাক্যকেন্দ্রিক। 76 দ্বারা আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। গ্রেপ্তারি পরোয়ানায় আদালত যখন দিবে তখন পরোয়ানার উপর লিখে দিবে, টাকা দিবে, মুচলেকা দিবে, জামিনদার থাকবে, হাজির হওয়ার জন্য মেনে নিবে, ছেড়ে দাও। কত? এটা 76-এর 1 দ্বারা। এর উপর শর্ত থাকবে 3টা: জামিনদারের সংখ্যা, অর্থের জন্য দায়বদ্ধতা, হাজির হওয়ার তারিখ ও সময়। আর এই ধরনের পুরোয়ানা কার্যকর করা শেষে মুচলেকাটা আদালতে প্রেরণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের কত? 76-এর 3। তো ফৌজদারি কার্যবিধি 76 দ্বারা যদি লেখার সুযোগ পান, পুলিশ প্রবিধানের 315 বিধি মিস করবেন না। বুঝাতে পারছি? প্রবিধানগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কি ফৌজদারি 76-এর কোনো প্রশ্ন আসছে, পুলিশ প্রবিধান 315 লেখেন নাই, বড় ভুল করবেন। কারণ পুলিশ প্রবিধানের 315-এর ভিতরেও 76 দ্বারা সম্পর্কে বলা আছে। বুঝাতে পারছি? গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত হবে। সাধারণত মেট্রোপলিটন এলাকা হইলে এর কোনো বিকল্প নাই। তবে কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তারের প্রয়োজন হলে এবং পুলিশ অফিসার খুঁজে পাওয়া না গেলে এক বা একাধিক ব্যক্তির প্রতি পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারে। কত দ্বারা? 77-এর 1। তখন তাদের সকল পুলিশ অফিসার বা একজন, সকল ব্যক্তি বা একজন ব্যক্তি মিলেও পরোয়ানা কার্যকর করতে পারবে। 77-এর কত? 2। কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পলাতক আসামি, ঘোষিত অপরাধী, জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য জমির মালিক, কৃষক, ম্যানেজারের প্রতিও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারবেন। 78-এর 1, তারা পরোয়ানা প্রাপ্ত স্বীকারমূলে গ্রহণ করবেন, স্বাক্ষর করবেন এবং তাদের জমিতে বসবাস বা প্রবেশ করলে পরোয়ানা কার্যকর করবেন। 78-এর 2, পুলিশের কাছে নিয়ে যাবেন। জামিনযোগ্য পরোয়ানা হলে জামিনের ব্যবস্থা খুলে ছেড়ে দিবেন। কত মতো? ওই যে 76-এর 1-এর মতো প্রক্রিয়া অবলম্বন করবেন। বুঝছেন? না হলে পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠাবেন। ধারা হলো কত? 78-এর 3, নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারাও কার্যকর করাতে পারে। ধারা কত? 79, পরোয়ানার উপর তার নাম পদবি উল্লেখ করে লিখিত আদেশ দিতে হবে। 80, গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম বিজ্ঞাপিত করতে হবে, কারণ জানাইতে হবে, দেখাইতে হবে। এটা সংবিধানের 33 অনুচ্ছেদের আলোচনা। তবে একটা ক্ষেত্রে না দেখাইলেও চলবে। যদি পরোয়ানা দেখাইলে আসামি পলায়ন করে, তাহলে আগে গ্রেপ্তার করবেন, তারপর পরোয়ানা দেখাবেন। 81 দ্বারা অনতিবিলম্বে আদালতে প্রেরণ করবেন। 82 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। 83 দ্বারা এখতিয়ার এলাকার বাহিরে পুলিশ সুপার, পুলিশ কমিশনার অথবা ম্যাজিস্ট্রেট, কোন ম্যাজিস্ট্রেট মনে আছে? হ্যাঁ, আব্রাহাম রাফি ভাই, কোন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে? গ্রেপ্তারি পরোয়ানা এখতিয়ার এলাকার বাইরে কোন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। কত? কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। 83-এর 1,
83(2) তারা পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং গ্রেপ্তারি পরোয়ানার নিয়মেই তারা কার্যকর করবেন। 83(2) এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য পুলিশ অফিসারের কাছে প্রেরণ। তাহলে এখতিয়ার এলাকার বাইরে যখন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে যাবে, তখন তারা এলাকার বাইরে কার কাছে যাবে? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, ক। দায়রা জজ, খ। গতে হলো কি? পুলিশ অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কোন পদের? সর্বনিম্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 83 কেন নিয়ে যাবেন? রিপোর্ট করবেন স্বাক্ষর করাইতে। 83(2) তারা কি করবেন? এখানে স্বাক্ষর করবেন, সাহায্য করবেন, ক্ষমতা প্রদান করবেন। আর 84(2) দ্বারা কি করবেন? সরাসরি যদি রিপোর্ট করতে গেলে বিলম্ব হয়, আসামি পলায়নের সম্ভাবনা থাকে, সরাসরি পরোয়ানাটা কার্যকর করবেন। 84(2) আর এই ধরনের পরোয়ানা যখন এখতিয়ার এলাকার বাইরে কার্যকর করা হবে, এখতিয়ার এলাকার বাহিরে কার্যকর করা হবে, 20 মাইলের বেশি দূরে হবে, পরোয়ানা প্রদানকারী আদালতের চাইতে কার্যকর করা স্থান নিকটবর্তী হবে, অথবা 76 দ্বারা জামিনের ব্যবস্থা না থাকবে, সেই ক্ষেত্রে আসামিকে নিয়ে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হইতে হবে 85 দ্বারা। যাদের কাছে হাজির হবে তারা আসামিকে জামিন দিয়ে দিবে যদি জামিনের ব্যবস্থা থাকে, অথবা পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবে, অথবা অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারবে ফৌজদারি 497 ধারার বিধান অনুসারে। 85 86 দ্বারা। 86(2) এটা আপনার নেওয়ার দরকার নেই। 87 কোনো ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরেও যদি হাজির করা না যায়, আত্মসমর্পণ না করে, তাহলে 30 দিনের অধিক সময় দিয়া একটি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত আদেশনামাকে বলা হবে প্রক্লিমেশন বা পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা। ধারা হলো 87(1) পুলিশ প্রবিধানের 472 বিধি। গ্রেপ্তারি পরোয়ানা হুলিয়া কয় কপি হবে? 3 কপি। কোথায় থাকবে? একটা কোর্টে, একটা থানায়, আর এটা হলো পলাতক ব্যক্তির জন্য। আর এটা জারি করার পদ্ধতি হলো, প্রচার করার পদ্ধতি 3টা: বসবাসকৃত প্রকাশ্য স্থানে পাঠ করে, বসবাসকৃত প্রকাশ্য স্থানে লটকিয়ে, আদালত ভবনের নোটিশ বোর্ডে টানিয়ে দিয়ে। 87(2) এর ক, খ, গ। এই কথাটা পুলিশ প্রবিধানের 472-এর খ। এখন প্রবিধান যেহেতু আমরা এখন যাচ্ছি না, তাহলে শুধু প্রবিধান 472 বিধি। ওকে, আচ্ছা। আর এটা প্রমাণ হলো 87(3) দ্বারা। ঘোষণা প্রদানকারী আদালত যে কোনো সময় পলাতক ব্যক্তি বা ঘোষিত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি করতে পারবেন? ক্রুকের আদেশ প্রদান করতে পারবেন 88(1) দ্বারা। কত? 88(1) এই আদেশ দ্বারা তার নিজ জেলার পাশে অন্য জেলার যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি কি করতে পারবেন? ক্রুক করতে পারবেন 88(2) দ্বারা। শুধু এই কথাগুলো মনে রাখেন, পরে হয়তো আরো কিছু কথা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তাহলে নর্মাল প্রসেসটা শুধু মনে রাখবেন। যদি এখন থেকে কেউ এরকম চান যে আমি 88(2) এর যে কথাটা আছে, অন্য এলাকার মুখ্য মহানগর, মুখ্য বিচারিক, জেলা ম্যাজিস্ট্রেট তাদের আদেশ স্বাক্ষর, এগুলো আপনি এখন দূরে রাখার দরকার নাই কোনো। এগুলো আপনার পরীক্ষার হলে লিখিত পরীক্ষাতেও কাজে লাগবে না। সিম্পল ওয়েতে একবারে থাকার চেষ্টা করবেন। মূল ধারাটা নির্যাস, বুঝেন না? মানে বুলেট অংশ যারা, প্রত্যেকটা ধারার উপধারা বুলেট পয়েন্টটা মনে রাখবেন, আইন খুব সহজেই নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর এটা নিয়ে একদম লোড নেবেন না, এটা নিয়ে এত অতিরিক্ত চাপে থাকবেন না, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা একটা আনন্দের ব্যাপার। পড়াশোনা করা একটা অভ্যাস, নর্মালি পড়ে আপনি। আমাদের দেশে আমরা কম পড়ি। পৃথিবীর এরকম রাশিয়ান, পৃথিবীতে সবচেয়ে বেশি পড়ে কারা জানেন? রাশিয়ান লোকজন সবচেয়ে বেশি পড়ে। ওদের লাইফে অফিস টাইম, খাওয়ার বাইরে যে টাইমটা আছে, ঘুমের বাইরে, এরা বইয়ের উপরে থাকে। এরা হয়তো দেখবেন মোবাইল নিয়ে বসে আছে, দেখবেন ওরা পড়তেছে। আমরা এমনি পড়ি কম। আপনি এত বেশি পড়ার দরকার নাই। আপনি কতটুকু পড়া, ক্লাসটা শুধু ক্লাসের পড়াটা কমপ্লিট করেন। আমি আর একটা কথা বলি একটু সংক্ষেপে। আচ্ছা, এটা আমরা 1 তারিখের পড়াগুলো আজকে আবার বলছি না? 1 তারিখের পড়াটা কিন্তু আজকে 18 তারিখে এসে বলছি। তাহলে আপনি সাক্ষ্য আইনে গিয়েও কিন্তু এই রিভিশনটা এইভাবে চলবে। আমাদের ক্লাসের ম্যাক্সিমাম সময় চলে যায় রিভিশনে। আমরা কিন্তু ক্লাসের সময় অর্ধেক পাই, অর্ধেক সময় রিভিশনে চলে। হয়তো অনেকের জন্য কষ্টসাধ্য হবে, আপনি এটা ক্যাপচার করে ফেলছেন, কিন্তু আমি চাচ্ছি যে সবাই মিলে একটা সম্মিলিত ভালো রেজাল্ট করি, তাই না? সবাই মিলে একটা ভালো রেজাল্ট করি। আর এই রিভিশনটা যত বেশি শুনবেন, তত বেশি। তাহলে ধরেন আজকে একটা নতুন ক্লাসে জয়েন করলো, সেও কিন্তু এই যে 1 থেকে 88 রিভিশন শুনে কিছুটা হলেও তার ক্যাপচার হয়ে গেছে। এই কথাটা আবার পরবর্তী ক্লাসে আবার শুনবে সে। তারপরে সাক্ষ্য আইনের গুলো দণ্ডবিধি থেকে এভাবে শুনতে থাকবেন। তাহলে আপনি এটা কিভাবে ভুলে যেতে পারেন? আপনি কি শুধু ক্লাসটাই করবেন? ক্লাস শেষেও তো আপনি একটু পড়বেন, একটু আলোচনা করবেন, তাই না? তাহলে স্টুডেন্টের যে লক্ষণটা আছে, স্টুডেন্টের প্রথম কথা হলো কি? স্টাডি। স্টুডেন্ট লিখতে কয়টা শব্দ লাগে? 7টা।
তাহলে প্রথমটাই কি এস, এস তো মানে কি স্টাডি, আপনাকে অধ্যয়ন তো করতে হবে। তা আপনি অধ্যয়ন করবেন, আবার এগুলো অন্য জনের সাথে আলাপ আলোচনা করবেন। বলার কোনো সুযোগ নাই, বলার কোনো আইন ভুলে যাওয়ার সুযোগ নাই, কিন্তু ভুলে যাই আমরা কোনটা জানেন? আমার যে পদোন্নতি নিতে হবে এটা আমি ভুলে যাই। আবার কখন মনে পড়ে? যখন দেখি চতুর্পাশে র্যাং আর র্যাং, যখন দেখি পরীক্ষার সময় হয়ে গেছে, যখন দেখি পাশের লোক ভালো রেজাল্ট করে ফেলছে, তখন ঠিক ওই মনে পড়ে। কিছুদিন পরে আর মনে পড়ে না। তখন আপনি মনে করবেন যে আগেও তো আমার এরকম হয়েছিল, আমি একবার পড়া শুরু করছিলাম, আবার ছেড়ে দিছি, কেনই বা ছেড়ে দিছিলাম, কেনই বা হেরে গেছিলাম। এটার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। বুঝাতে পারছি এটা? আপনি অতীতে এরকম হয়েছে কিন্তু, যে পড়া শুরু করতে চাচ্ছিলেন, একটা আগ্রহ আসছিল, আগ্রহটা আবার কি হারায় গেছিল। আবার যেন আপনার কাছে এরকমটা আবার না হয়ে যায়। আগ্রহের জায়গাটা যদি ঠিক থাকে, পদোন্নতি, এই পরীক্ষার খাতা, এই ভালো রেজাল্ট করা, এগুলো কোনো বিষয়ই না। ঠিক আছে, একদম সহজ। কিন্তু আমি যতই বলি না কেন, অনেকেই আবার হারায়া যাবে, অনেকেই এই আগ্রহের জায়গাটায় ধরে রাখতে পারবে না। এটা স্বাভাবিক, এটাই ঘটে। এখন আপনি কোন পাল্লায় যাবেন, কোন লাইনে থাকবেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার কি আছে, স্বাধীনতা আছে। 88(3) অস্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি বা ঋণ দখল করে, না সরি আটক করে, রিসিভার নিযুক্ত করে, আর কি করে, লিখিত আদেশ দ্বারা এই সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে, আরেকটা আদালতের ইচ্ছা অনুসারে। স্থাবর সম্পত্তি ক্রুকের পদ্ধতি 88(4) দখল, রিসিভার, লিখিত আদেশ দ্বারা সম্পত্তি হস্তান্তর বা খাজনা প্রদান নিষিদ্ধ করে, আদালতের ইচ্ছা অনুসারে। তাই না? ফৌজদারি কার্যবিধি আইনের আচ্ছা, ফৌজদারি কার্যবিধির পরবর্তী ধারা 5, ক্ষয়শীল পচনশীল সম্পত্তি ম্যাজিস্ট্রেট বিক্রি করবেন। 6, রিসিভারের দায়িত্ব ক্ষমতা কর্তব্য। 6 ক, নিরপরাধ ব্যক্তি সম্পত্তি ক্রুক করে ফেলছে, তিনি 6 মাসের ভিতরে আবেদন করবেন। খ, যে আদালত ক্রুক করছে সেই আদালতেই করবেন। 88(6) সেই আদালতই তদন্ত করবেন। ঘ, যদি তার দাবি আদালত অগ্রাহ্য করেন, তাহলে সেই আদেশের বিরুদ্ধে কি করবেন? মামলা পরিচালনা করতে পারবেন। কতদিনের ভিতরে হানিফ ভাই? কতদিনের ভিতরে? হ্যাঁ, 1 বছরের ভিতরে। এটা কত বছর? 1 বছর। আর আবেদনটা করতে পারবেন 88(6) কতে, কত মাস? 6 মাসের ভিতরে। 88(6) ঘোষণার উল্লেখিত সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি এসে হাজির হয়ে যায়, তাহলে তার ক্রুকের আদেশ থেকে কি করা হবে? সম্পত্তি, এটা ক্রুকের আদেশ থেকে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। আর যদি এই সময়ের মধ্যে এসে হাজির না হয়, তাহলে সম্পত্তি কোথায় যাবে? সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাবে। তাহলে ঘোষণার উল্লেখিত সময়ের মধ্যে হাজির হইলে কি হবে, হাজির না হইলে কি হবে? ধরেন আমার প্রশ্ন আসছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, পুস্তক সহ পরীক্ষা। কোনো ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে, মানে ঘোষণা, হুলিয়ার জন্য সময় দেওয়া হয়েছে 6 মাস। সৃজনশীল প্রশ্ন কাকে বলে? 6 মাস। এই 6 মাস সময়ের ভিতরে, তাহলে পলাতক ব্যক্তি দুইজন, একজন হলো শামীম, আর একজন হলো আকিব। দুইজনই পলাতক, দুইজনের বিরুদ্ধেই হুলিয়া জারি করা হয়েছে, এবং হুলিয়ার পরবর্তী সময়ে তাদের সম্পত্তি ক্রুক করা হয়েছে। তাদের জন্য ঘোষণার সময় দেওয়া ছিল 6 মাস। এই 6 মাসে আকিব নামক ব্যক্তি হাজির হয়ে গেছে, শামীম নামক ব্যক্তি হাজির হয় নাই। এই ক্ষেত্রে তাদের কুক্ষিত সম্পত্তির বিলি বন্টন ব্যবস্থা সম্পর্কে লিখুন। কি লিখবেন প্রশ্ন? যতই পুস্তক সহ পরীক্ষা হোক, 87 দ্বারা সারাদিন খুঁজলে পাবেন? পাবেন না। তাহলে কি খুঁজতে হবে? 88, কি খুঁজতে হবে? 88(6) যেহেতু আকিব আইসা হাজির হয়ে গেছে, তাহলে ক্রুকের আদেশ থেকে অব্যাহতি পাওয়া গেছে। আর শামীম যেহেতু হাজির হয় নাই, 88 তার সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেছে। বুঝছেন? তাহলে প্রশ্ন হলো হুলিয়াতে, শেষ হলো কোথায়? 88(6) এবং 7। এরকম বিষয়টা আর কি। তাহলে এই সম্পত্তি যেটা সরকারের এখতিয়ারে চলে যাবে, এখন সরকারের এখতিয়ারে যে সম্পত্তি চলে গেছে, তাহলে আমি তো ঘোষণার সময়ের মধ্যে এসে হাজির হয়ে গেছি, আমার সম্পত্তি তো আমাকে মুক্ত করে দিছে ক্রুকের আদেশ থেকে। কত, কততে? বোঝার চেষ্টা করো, আমি কিন্তু প্রশ্ন করব। 88(6) কি করছে? ঘোষণার সময়ের ভিতরে এসে হাজির হয়েছে, আমার সম্পত্তি কি ক্রুক রয়ে গেছে না দিয়ে দিছে আমাকে? ক্রুকিত যে সম্পত্তিটা ছিল, এই সম্পত্তি আমাকে কি করছে? দিয়ে দিছে। এখন শামীম তো আইসা হাজির হয় নাই, কতদিনে হাজির হয় নাই, কতদিনের সময়ের ভিতরে? ধরেন ঘোষণার সময় ছিল 6 মাস, আয়সা হাজির হয় নাই। তাহলে শামীমের সম্পত্তির বিরুদ্ধে কি করা, কি কি করণীয়? তাহলে 88 সাথে বলতেছে এই সম্পত্তি 6 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত কি করা যাবে না? বিক্রি করা যাবে না। এবং 88(6) কতে নিরপরাধ ব্যক্তির দাবি থাকলেও কি করা যাবে না? বিক্রি করা যাবে না। তবে যদি ক্ষয়শীল পচনশীল হয়, বিক্রি করলে তার জন্য মঙ্গলজনক হয়,
তাহলে আবার বিক্রি করা যাবে। এখন আমার প্রশ্ন এটা না, এখন আপনারা প্রশ্নের উত্তর দিবেন। তাহলে আমি তো ঘোষণার সময়ের মধ্যে এসে হাজির হলাম, আমার সম্পত্তি ফেরত দিছে কততে বলেন তো? 88 ছয়ের মতে। এখন একজন ব্যক্তি যা এসে হাজির হইল না, তার সম্পত্তিটা ফেরত পাওয়ার কি কোনো সুযোগ আছে? 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 সে তো আইসার সম্পত্তি কোথায় চলে গেছে? সরকারের এখতিয়ারে। তাহলে তার সম্পত্তি ফেরত পাওয়ার বিধান কি? তার সম্পত্তি ফেরত পাবে ফৌজদারি কার্যবিধানের 89 ধারা। যদি ক্রুকের তারিখ থেকে 2 বছরের ভিতরে এসে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে পারে, আমি ফেরারি ছিলাম না, আমি পলাতক ছিলাম না, আমি আত্মগোপন করি নাই, আমি আদালতের কোনো আদেশ পাই নাই, তাহলে আনা নেওয়া ব্যতীত সম্পত্তিটা ক্রুক করতে যে খরচটা হয়েছে এই ব্যয়টা রেখে অবশিষ্ট সম্পত্তি তাকে ফেরত দিবেন 89 ধারা। এখন প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন, যে কোনো ব্যক্তি যদি ঘোষণার উল্লেখিত সময়ের ভিতরে হাজির হয়ে যায়, তার সম্পত্তি ফেরত দানের বিধান কি? কুক্ষিত সম্পত্তি যেটা সরকারের এখতিয়ারে চলে যায়, এই সম্পত্তি ফেরত দানের বিধান কি? তাহলে সম্পত্তি কয়বার ফেরত দেওয়া হয়েছে? কুক্ষিত সম্পত্তি ফেরত দেওয়ার পদ্ধতি কয়টা? দুইটা। ঘোষণার সময়ের ভিতরে হাজির হয়ে গেলে 88 ছয়ের অনুমতি দিয়ে দিবে। কিন্তু ঘোষণার সময়ের ভিতরে এসে হাজির হয় নাই, তাহলে তার জন্য আরেকটা সুযোগ দিয়ে রাখছে, কত দ্বারাই? 89 দ্বারাই। কতদিনের ভিতরে হইতে হবে এটা? 2 বছর। এই 2 বছর সময় কবে থেকে শুরু হবে? তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে এই তারিখ থেকে, যে তারিখে ক্রুকের আদেশ দেওয়া হয়েছে সেই তারিখ থেকে, নাকি যে তারিখে সম্পত্তি ক্রুক করা হয়েছে সেই তারিখ থেকে? বলেন, সবাই আঙ্গুলগুলো উঠান প্লিজ। তাহলে এই 2 বছর সময় কবে থেকে শুরু হবে? যে তারিখে মামলা হয়েছে সেই তারিখে, যে তারিখে আদালত ক্রুকের আদেশ প্রদান করছে সেই তারিখে, নাকি যে তারিখে সম্পত্তি ক্রুক করা হয়েছে সেই তারিখে? কি হবে? সম্পত্তি ক্রুকের তারিখ থেকে। তাহলে আজকে ধরেন মামলা কবে হলো, ক্রুকের আদেশ কবে হলো, এটা দেখার বিষয় না। ধরেন সম্পত্তি ক্রুক করছে আজকে 2026 সালের 18ই জানুয়ারি, তাহলে 2028 সালের 17 জানুয়ারির ভিতরে যদি আইসা সে হাজির হয়, তাহলে এই কুক্ষিত সম্পত্তি কি করতে হবে? তাকে ফেরত দিতে হবে। কেন? তাকে দরকার ছিল না সম্পত্তির দরকার ছিল? দরকার ছিল তাকে। অতএব তার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হবে। এখন তার সম্পত্তি ধরেন 10 লক্ষ টাকার ছিল, সে 10 লক্ষ টাকায় দাবি করতেছে। এখন তাকে আদালত দিতেছে কত লক্ষ টাকা? ধরেন ক্ষয়শীল ছিল, পচনশীল ছিল, বিক্রি করে টাকা আসছে 7 লক্ষ। ধরেন আরেক লক্ষ খরচ হয়ে গেছে, 6 লক্ষ। সে যদি বলে আমাকে 10 লক্ষ দিতে হবে, হবে? হবে না। আইন এই বলে দিছে যে আনা নেওয়া ব্যতীত বা এটার জন্য যে খরচটা হয়েছে এটা কেটে রেখে অবশিষ্টটা আপনাকে দেওয়া হবে। ধারা কত? 89 ধারা। তাহলে একটা প্রশ্ন করি, সবাই উত্তর দেন। যে সম্পত্তি ক্রুক করা হয়েছে সেই সম্পত্তি ফেরত দানের বিধান কি? ক্রুকৃত সম্পত্তি যারা সরকারের এখতিয়ারে চলে গেছে সেটা ফেরত দানের বিধান কি? ধরেন সেম প্রশ্নটা পরীক্ষাতে আসলো, কি লিখবেন? দুইটা অপশন লিখতে হবে। যে ব্যক্তি সম্পত্তি ক্রুক করা হয়েছে, যদি ঘোষণার সময়ের মধ্যে এসে হাজির হয়ে যায়, তার সম্পত্তি ফেরত দিতে হবে 88 ছয়ের মতে। যে ব্যক্তি সরকার সম্পত্তি কুক্ষিত সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেছে, সে যদি 2 বছরের ভিতরে এসে হাজির হয়, তাহলে তার সম্পত্তি ফেরত দিতে হবে 89 ধারাতে। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন শাইনুর ভাই? বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে সম্পত্তি কিন্তু একটা হলো ক্রুক, তাহলে 88 ছয় যারা ফেরত দিছিল, এটা কি সরকারের এখতিয়ারে চলে গেছিল? না, এটা কিন্তু সরকারের এখতিয়ারে যায় নাই। কিন্তু সরকারে কুক্ষিত সম্পত্তি কখন সরকারের এখতিয়ারে চলে যায়? এটার দ্বারা কত মাহবুব আলম ভাই? কুক্ষিত সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যায় কখন? 88 সাথে, যদি ঘোষণার সময়ের ভিতরে এসে সে হাজির না হয়। এবং আপনি স্পষ্ট লক্ষ্য করে দেখবেন, যদি বই খোলা থাকে, ফৌজদারি কার্যবিধানের 89 ধারা বলা আছে যে সম্পত্তি 88 7 দ্বারাই সরকারের এখতিয়ারে চলে আসে। আছে কিনা 89 ধারা? এটা 89 ধারার ভিতরে দেখবেন 88 7 উপধারার কথা স্পষ্ট বলা আছে। আচ্ছা, এই তাহলে 89 ধারা আমাদের পড়া শেষ। কি বলছি? কুক্ষিত সম্পত্তি ফেরত দানের বিধান। যে সম্পত্তি 88 7 দ্বারাই সরকারের এখতিয়ারে চলে গেছে সেই ব্যক্তি কত বছর? 2 বছর। কোন তারিখ থেকে? সম্পত্তি ক্রুকের তারিখ থেকে। কি করতে হবে? সন্তুষ্টি অর্জন করতে হবে। কিভাবে? কি বলেন? আমি তো গ্রেপ্তারি পরোয়ানাই পাই নাই, ঘোষণাও পাই নাই, সম্পত্তি কখন ক্রুক করলেন আমি তো কিছুই জানি না। কেন, কিভাবে, কি হয়ে গেল এটা? যদি আদালতকে সে বুঝাইতে পারে তখনই সে ফেরত পাবে। ঠিক আছে? ধারা হলো 89। এখন বুঝানোর পরেও আদালত তাকে সম্পত্তি দেয় নাই, হতে পারে না যে ফাইজলামি করেন, 2 বছর পরে কোথা থেকে আসছেন, আমরা সবকিছু করে ফেলছি, আপনার সম্পত্তি কুক করে নিয়ে আসছি, এখন এসে বলেন যে আপনি কিছুই জানেন না, সম্পত্তি আপনাকে ফেরত দিব না। তাহলে এই ব্যক্তি কি করবে?
এই ব্যক্তি এই আদালতের আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 405 ধারায় ঊর্ধ্বতন আদালতে আপিল করবে। ক ধারায়? ফৌজদারি কার্যবিধির 405 ধারায় এই আদেশের বিরুদ্ধে আবার কি করতে পারবে? আদালতের আদেশের বিরুদ্ধে সে আবার আপিল করতে পারবে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির পরবর্তী ধারা হলো 90 ধারা। 90 ধারা হলো, তাহলে আদালতে হাজির করার যে প্রসেসটা তফসিলে বলা আছে, একটা হলো সমন আর একটা হলো কি গ্রেপ্তারি পরোয়ানা। এই দুইটার মাঝামাঝি আরেকটা পরোয়ানা আছে, এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারা, NB-WW। NB-WW এটার মানে কি? NB-WW এর মিনিং জানেন আপনারা? অফিস আদালতে যারা কাজ করছেন, যারা সমন সেকশনে কাজ করছেন, যারা রিজার্ভ অফিসে কাজ করছেন, তারা কিন্তু অনেক এরকম ওয়ারেন্ট দেখছেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারার অধীনে গৃহীত ব্যবস্থা। NB, নন বেলেবল ওয়ারেন্ট ফর উইটনেস, অর্থাৎ এটা সাক্ষীর জন্য গ্রেপ্তারি পরোয়ানা। কার জন্য? 90 ধারাটা কার জন্য? এটা আসামির জন্য না সাক্ষীর জন্য? এটা হলো সাক্ষীর জন্য গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে নন বেলেবল ওয়ারেন্ট কার জন্য? ফর উইটনেস, অর্থাৎ সাক্ষীর জন্য এটা পরোয়ানা। তাহলে সাক্ষীর জন্য পরোয়ানা কেন দিতে হবে? তাহলে 68 দ্বারা সমন, 75 দ্বারা হলো গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে 90 ধারাটা কি? সাক্ষীর প্রতি প্রথম পরোয়ানা। এটা এটা কেন হয়? ধরেন আপনি একজন সাক্ষী, তাহলে আপনাকে নর্মালি সমন দিয়ে হাজির করার কথা ছিল। সাক্ষীর জন্য সমন হয় কি না? হয় না? সাক্ষীর জন্য সমন হয়। নর্মালি বুঝেন, 90-এর দুইটা কথা, ক এবং খ। তাহলে সাক্ষীর নাম হলো হাবিব, রেব 1। ওনাকে হাজির করার জন্য আমার আদালত থেকে কি দিব? একটা সমন দিব। এখন আমার কাছে মনে হচ্ছে যে হাবিবকে যদি আমি সমন দেই, 68 দ্বারা যদি সমন দেই, তাহলে হাবিব মনে হয় হাজির হবে না। বোঝার চেষ্টা করেন, কথা বড়, শর্ট কথাটা বলি। তাহলে ধরেন হাবিবকে যে আমি 68 দ্বারা যে সমনটা দিচ্ছি, এখন এই 68 দ্বারা ধরেন এটা একটা সমন, এখন হাবিব এই সমনে কি হবে না? হাজির হবে না। কে বুঝতেছে এটা? আদালত। তা আমি কিন্তু সমন রেডি করছি তার জন্য। এখন তাহলে আমি এটা কি করলাম? এটা চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে কি বললাম? তাহলে এই কাজটা কত দ্বারাই হচ্ছিল? 68 দ্বারাই। কিন্তু এটা ফৌজদারির 68 দ্বারাই হচ্ছিল। এখন সে হবে না। এখন আমি এটা কি করলাম? পরিবর্তন করে ফেললাম। চেঞ্জ, রিপ্লেক্স করে কি করলাম? আমি ধরেন ফৌজদারি কার্যবিধির এটা হাতে নিলাম 90 দ্বারা। ক দ্বারা? 90 দ্বারা। তাহলে এটা কি হলো? সমনের পরিবর্তে কি দিলাম? পরোয়ানা। এটার নাম কি? ফৌজদারি কার্যবিধির 90 ধারা যে সমনের পরিবর্তে বা অতিরিক্ত পরোয়ানা দেয়া হয়, এটার নাম কি? পরোয়ানা। বলেন তো? সাক্ষী পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা, এটার নাম কি? পরোয়ানা। মিথুন দা, এটার নাম কি? 90 ধারা যে সমনের পরিবর্তে পরোয়ানাটা দিবেন, এটার নাম কি? পরোয়ানা। এটার নাম কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা। এটার নামও গ্রেপ্তারি পরোয়ানাই কিন্তু। আচ্ছা, তাহলে উনি যে এসে হাজির হবে না, তাহলে আমি কি 68টা রাখলাম না পরিবর্তন করে ফেললাম? পরিবর্তন করে কি দিলাম? 90-এর কতে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিলাম। 90-এর ক এটা। এই গেল একটা প্রসেস। এখন আসেন, 90-এর ক হলো অতিরিক্ত পরোয়ানা। অতিরিক্ত মানে কি? ধরুন আপনি ইসমাইল হোসেন ফেনী, তাহলে আপনাকে হাজির করার জন্য আমি 68 দ্বারা সমনটা আপনার কাছে পাঠাইলাম। বোঝার চেষ্টা করেন, আপনি রিসিভ করলেন, তাহলে আপনার কাছে সমন গেল কিনা? একবার সমন চলে গেছে কিন্তু। কিন্তু আপনি সমনের তারিখে এসে হাজির হন নাই। কেন হাজির হন নাই? আমাদের কাছে কৈফিয়ত তলব করেন নাই, জবাবও দেন নাই। তাহলে এখন এটা তো আপনার কাছে অলরেডি আছে। এখন আমার কাছে আরেকটা আছে, এটা কত দ্বারা? 90 দ্বারা। এখন আমি আরেকটা পাঠাইলাম 90 দ্বারাই। তাহলে 90 দ্বারা যে আমি পাঠাইলাম, ওইটার পরিবর্তে পাঠাইলাম না অতিরিক্ত পাঠাইলাম? অতিরিক্ত। যেহেতু আগে একটা দেয়া ছিল, তাহলে এখন আবার 90 দ্বারা আরেকটা দিয়ে দিলাম। এটা হলো 90-এর খ দ্বারা। বুঝছেন? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে 90 দ্বারা কি দিবে? গ্রেপ্তারি পরোয়ানা। একটা হলো পরিবর্তে, আর একটা হলো অতিরিক্তে। পরিবর্তে কেন? সমন দিলে মান্য করবে না, আমি পরিবর্তন করে 90 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিলাম। আর অতিরিক্ত কেন? আমি একবার সমন দিছি, অলরেডি অমান্য করছে, তাহলে আমি আরেকটা দিলাম, এক্সট্রা আরেকটা দিলাম, এটা হলো অতিরিক্ত। এটা হলো কত দ্বারা? 90-এর খ দ্বারা। বুঝছেন? তাহলে ফৌজদারি কার্যবিধি 90 দ্বারা আলোচনা কি? সমনের পরিবর্তে এবং অতিরিক্ত গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়। কার জন্য দেওয়া হয়? MCQ প্রশ্ন। আসামির জন্য নাকি সাক্ষীর জন্য? উত্তর হলো সাক্ষীর জন্য। ফৌজদারি কার্যবিধি আইনে 90 দ্বারায় কয়টা ক্ষেত্রে পরোয়ানা দেওয়া হয়? দুইটা ক্ষেত্রে। কি কি? একটা হলো পরিবর্তে, আর একটা হলো অতিরিক্ত। একটা হলো পরিবর্তে,
আর একটা হলো অতিরিক্ত। যদি প্রশ্ন আসে সমনের পরিবর্তে কেন, অতিরিক্ত কেনই গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়, লিখবেন যে কারণে পরিবর্তে দেওয়া হয়, সমান মান্য করবে না যদি আদালত মনে করেন, তাহলে পরিবর্তন করে গ্রেপ্তারি পরোয়ানা দিবে। শেষ। 90-এর ক। অতিরিক্ত কেন দেওয়া হয়, একবার দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে, সে মানে নাই, আবার অতিরিক্ত 90 ধারার পরোয়ানা দেওয়া হয়েছে। খ। বুঝছেন? কে বুঝেন নাই বলেন যে আমি বুঝি নাই। এখানে দুইটা শব্দ বুঝতে হবে, একটা হলো পরিবর্তন আর একটা হলো কি, অতিরিক্ত। একটা বুঝতে হবে আপনাকে কি, পরিবর্তন, পরিবর্তে, আর একটা কি বুঝতে হবে, অতিরিক্ত। তাহলে এই দুইটা বিষয় যদি বুঝেন তাহলে আপনার জন্য সহজ হবে। মিজানুর রহমান ভাই বুঝছেন পরিবর্তে কেন দিবে, অতিরিক্ত কেন দিবে? তাহলে সবাই বুঝছেন, যাক আলহামদুলিল্লাহ, বুঝলে হলো। ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 90 ধারা, এটা শুধু মনে রাখবেন, সমনের পরিবর্তে একবার, অতিরিক্ত একবার, পরিবর্তে একবার, অতিরিক্ত একবার। অতিরিক্ত আর পরিবর্তন কথাটা বুঝতে গিয়ে অনেক কষ্ট হবে। ক্লাসে যদি না বুঝে বলেন যে বুঝছি, তাহলে কিন্তু বিপদ আছে। তা আমি কিন্তু এক কথা 100 বার বলার লোক। মানে আমি চাচ্ছি যে আমি যেমন দুর্বল, ক্লাসের যে সবচেয়ে দুর্বল লোকটা সেও যেন আমার সাথে সাথে যাইতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা এরকম। এমন না যে আমি আপনি একজন বুঝে ফেলছেন ক্লাস আমার হয়ে গেছে, এরকমটা না। আর এগুলো ফাউন্ডেশন, ফৌজদারি সাক্ষ্য আইন এগুলো আইনের ফাউন্ডেশন, এগুলো মজবুত হবেন, বাকি আইনগুলো আপনার কাছে কোনো কিছুই মনে হবে না। এখানে জড়তার রেখে সামনের দিকে যাবেন, তাহলে আপনার পড়াশোনার হবে না। আবার একটার ভিতরে ধরেন ফৌজদারির সাথে আমি আপনাকে নারী শিশু ঢুকাই দিলাম, আপনার পড়াশোনা শেষ করে দিলাম কিন্তু। কোনটা লুট নিবেন, এটা এক রকমের আলোচনা। ফৌজদারির পরের ধারার সাথে আগের ধারার মিল, আগের অধ্যায়ের সাথে পরের অধ্যায়ের মিল। এখন ধরেন এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নারী শিশু পড়াই দিছি, আপনাকে মাদক পড়াই দিছি, তাহলে আপনি মাথাটা ক্ষয় দিকে নিয়ে যাবেন। এটা ব্রেনের উপর একটা চাপ সৃষ্টি করা। তাহলে প্রসেসটা এরকম না। ফৌজদারির সাথে রিলেটেড সাক্ষ্য দণ্ডবিধি, এই আইনগুলো আগে না পড়ে অন্য আইন টাচ করা আসলে উচিত না, আমি কখনো এটা করিও না। ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারার একটা উদাহরণ দিয়ে শেষ করি। আপনি মাসুদ ভাই ধরেন বিয়ে করতে গেছেন, কি করতে গেছেন, বিয়ে করতে গেছেন। তো এই যে বিয়ে করতে গেলেন, ভাবি আমার কাছে আছে নাকি বাসায় দেখা যাচ্ছে, আচ্ছা যাই হোক। তাহলে বিয়ে করার পরে যখন বিয়ে করতে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই পাত্রী কি হবে না, আমার কথা সে শুনবে না, সে আমার কথাই চলবে না, দেখি এরকমটা মনে হচ্ছে। তাহলে আপনি তাকে না বিয়ে করে আরেকজনকে বিয়ে করছেন, এটার নাম কি অতিরিক্ত না পরিবর্তে? মানে পাত্রী চেঞ্জ করে ফেলছেন, ওইখানে আরেকজনের পছন্দ হয়েছে, দেখছে এটা ভালো ভদ্র, ওটাকে বিয়ে করছেন, এটার নাম কি অতিরিক্ত না পরিবর্তে? এটা নাম হলো পরিবর্তে। ঠিক সমন দিলে মানবে না, এই ক্ষেত্রে আপনি সমন না দিয়ে পরিবর্তন করে 90-এর কতে কি দিয়ে দিবেন, গ্রেপ্তারি পরোয়ানা দিবেন। যেটা মাসুদ ভাই করলো, পরিবর্তন করে আরেকটাকে বিয়ে করছে, চলে গেল একটা। এখন ধর মাসুদ ভাই আপনি একবার বিয়ে করলেন, এখন আপনার বউ কথা শুনতেছে না, খুব ঝামেলা করতেছে। আবার যদি বলে কথা কেন শোনো না, বলে আমি বলবো না, আমার মন চাই, শুনে না ইচ্ছা, তোমার কাছে জবাব দিব না। এখন আপনি বিয়ে একটা করলেন, এটা কি পরিবর্তন না অতিরিক্তে? এটা কিন্তু অতিরিক্ত বিয়া। বউ যেহেতু আগে একটা আছে, তাহলে আগে একবার সমন দিছেন, মানে নাই, তাহলে এখন দিলে এটার নাম কি হবে, অতিরিক্ত। একটা হলো ক, একটা হলো খ। 91 দ্বারা তাহলে আমরা হাজির করার প্রসেসগুলোর ক্ষেত্রে অনেকগুলো ধরন পাইছি। কি, সমন দিয়ে হাজির করা যায়, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে হাজির করা যায়, ঘোষণা বা হুলিয়া দিয়ে হাজির করা যায়, ক্রুকের মাধ্যমে হাজির করা যায়। 91 দ্বারা যে আদালত সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া বা ক্রুকের মাধ্যমে হাজির করতে পারে, সে আদালত কোনো ব্যক্তিকে আদালতে যদি হাজির থাকে, তাহলে তাকে মুসলাকা নিয়েও হাজির করতে পারে। কি নিয়া, মুসলাকা নিয়েও তাকে হাজির করতে পারে। কত দ্বারা, ফৌজদারি কার্যবিধি আইনের 91 দ্বারা। তাহলে হাজিরের প্রসেসটা কি, সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, ক্রুক। 91 দ্বারা কিভাবে, মুসলেকা। তাহলে আপনি আদালতে এসে হাজির হইলেন, আপনার নাম হলো নাসিম আহমেদ, তাহলে বলতেছেন যে পরবর্তী মামলার শুনানির দিন কবে, এত তারিখে। তাহলে বলেন যে আপনি একটা স্বাক্ষর দেন, যে আমি এই মর্মে স্বাক্ষর দিচ্ছি যে আগামী এত তারিখে আদালতে আইসা বিচার কার্যক্রমে সাক্ষী দিতে বা আসামি হিসেবে যাই হোক হাজির হইতে কি থাকবো, বাধ্য থাকবো। কত দ্বারা, 91 দ্বারা। এখন আপনার এই আগামী মাসের এই তারিখে আপনার বাড়িতে বিয়া, সবাই কিন্তু বিয়ার দান্দায় আছে, খুশি। কিন্তু নাসিম ভাইয়ের টেনশন কি, এই হাজিরার টেনশন, যে আমি কিন্তু মুসলাকা দিয়ে আসছি, আমার হাজির না হলে কি আছে, খবর আছে। কেন খবর আছে, 92 দ্বারাই তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়ে যাবে, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিবে। যদি নাসিম ভাই এই আদেশ মিস করে, তাহলে ফৌজদারি 92 দ্বারাই কি হবে, গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করা হবে। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এমসিকিউ প্রশ্ন দুইটা দ্বারাতে আছে। 91 দ্বারাই হাজির করার প্রক্রিয়ার নাম কি, সমন, গ্রেপ্তারি পরোয়ানা, নাকি মুসলেকা? উত্তর হলো মুসলেকা। 91 দ্বারার মুসলেকা কি জামিনদার সহ, নাকি জামিনদার ব্যতীত, নাকি দুইটাই সঠিক? জামিনদার সহ হতে পারে, ব্যতীত হতে পারে।
91 ধারার মুসলাকা দিয়ে যদি কোনো ব্যক্তি এসে হাজির না হয়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা? ক, বর্ধিত দণ্ড প্রদান করা হবে। খ, তার জামিন বাতিল হয়ে যাবে। গ, তাকে অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়া হবে। ঘ, তার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। ও, তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করবে। তাহলে সঠিক উত্তর কি হবে? কয় নম্বরটা? ও, গ্রেপ্তারি পরোয়ানা। 92 দ্বারাই কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। তাহলে মুসলাকার আদেশ অমান্য করে যদি কোনো ব্যক্তি আদালতে হাজির না হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে হাজির করার জন্য প্রসেসের নাম কি? সহজ প্রসেস, গ্রেপ্তারি পরোয়ানা। মনে থাকবে? 92 ধারা। আচ্ছা, আমরা ফৌজদারি কার্যবিধি আইনটা যে পড়তেছি, এটা কি আইন? পদ্ধতিগত আইন না? মানেন তো? মানেন না? দেখি কি মানেন, কি বুঝেন। ফৌজদারি কার্যবিধি আইনের 68 থেকে যে 74 পর্যন্ত পড়ছি, আমরা কি কোনো নির্দিষ্ট অপরাধীকে সমন দিছি? যে ডাকাতির অপরাধীকে সমন, এই অপরাধীকে সমন, এরকম দিছি না? সমন কেমনে করে জারি করতে হয় এটা পড়ছি। এটা পড়ছি। সমন কেমন করে জারি করতে হয় এটা আমরা শিখলাম। পদ্ধতিটা কত হয়? 68 থেকে 74-এর ভিতরে। তাহলে এটা কিন্তু কোনো ব্যক্তির প্রতি আমরা সমন জারি করা নির্দিষ্ট জায়গা না। পদ্ধতিটা হলো এরকম। ঠিক 75 থেকে 86 দ্বারা কি আমরা বলছি যে সে ডাকাতির আসামি, তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে এত দ্বারাই? এটা পড়ি নাই। তাহলে 75 থেকে 86 আমরা কি পড়ছি? আবুল মনসুর ভাই, কি পড়ছি? গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে জারি বা কার্যকর করতে হয়, এরকম না বিষয়টা? এরকম। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে জারি বা কার্যকর করতে হয় এই সম্পর্কে আলোচনা হলো 75 থেকে কত? 86। আর সমন কিভাবে জারি করতে হয় এই সম্পর্কে আলোচনা হলো কত? 68 থেকে 74। এখন আমার আসল প্রশ্ন, এই যে সমন জারি করবেন 68 থেকে 74, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন 75 থেকে 86, এটা কি কোনো নির্দিষ্ট আইনের জন্য, নাকি বাংলাদেশের সকল আইনের জন্যই পদ্ধতি? আপনি নারী শিশু নির্যাতন দমন আইনে সমন জারি করেন, এই ফৌজদারির পদ্ধতি নিতে হবে। আপনি দণ্ডবিধি আইনের কোনো অপরাধের জন্য সমন জারি করেন, পদ্ধতি এই থেকে নিতে হবে। অন্য যে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, 75 থেকে 86 ধারা নিয়মে চলতে হবে। এখন আপনাদের সামনে একটা ধারা পড়ি, তাহলে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে কখন? ধরেন ফৌজদারি কার্য কোন কোন ক্ষেত্রে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিবে? ফৌজদারি কার্যবিধি আইনে 501 ধারাও গ্রেপ্তারি পরোয়ানা দেয়, 502 ধারাও কি দিতে পারে? গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে। এখন 501 ধারায় যে গ্রেপ্তারি পরোয়ানা দিল, 502 ধারায় যে গ্রেপ্তারি পরোয়ানা দিল, 501 ধারার গ্রেপ্তারি পরোয়ানা আপনি কার্যকর করবেন কত ধারার নিয়মে? 75 থেকে 86। 502 ধারার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন কত ধারার নিয়মে? ফৌজদারি কার্যবিধির 75 থেকে 86। ধরেন সমন, ফৌজদারি কার্যবিধি আইনের ফৌজদারি কার্যবিধি আইনের 540 ধারা, কত? 540। অবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় সাক্ষী কি কি করা যাইতে পারে? আদালত সমন দিতে পারে। অর্থাৎ মামলার প্রয়োজনে একজন সাক্ষী কি খুব দরকার, ফৌজদারি 540 দ্বারাই এই ব্যক্তিকে আদালত যখন তখন সমন দিতে পারে, তার সাক্ষ্য গ্রহণ করতে পারে। তাহলে 540 দ্বারাই কিন্তু সমনটা দেওয়া যায়। এখন তার প্রতি যে সমন জারি করবেন, তার প্রতি যে সমন জারি করবেন, এই সমন জারির পদ্ধতিটা কত দ্বারা থেকে হবে? 68 থেকে 74। 68 থেকে 74। আরো সহজে বলি, ফৌজদারি কার্যবিধি আইনের 114 ধারায়, 114 ধারায় যে ব্যক্তিকে শান্তিরক্ষা সদাচরণের মুচলেকায় আবদ্ধ করা হবে, তাকে সমন বা গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে কি করা যায়? হাজির করা যায়। 114 ধারায় বলা আছে। এখন 114 ধারায় সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি বা কার্যকর করবেন কিভাবে? 68 থেকে 74 ধারা সমনের নিয়মে, 75 থেকে 86 গ্রেপ্তারি পরোয়ানার নিয়মে। এই কথাটা বলছে ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা। ক দ্বারাই? 93 ধারায়। তাহলে আরো সহজ করে দিচ্ছি, যে ফৌজদারি 93 ধারায় এই কথা বলতেছে যে সামনে গিয়ে আমরা যতবার সমন জারি করব, আমরা যতবার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করব, সকল সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার নতুন কোনো নিয়ম নাই। আপনারা তো এই কয়েকদিন পড়লেন, এই নিয়মেই সমন, এই নিয়মেই গ্রেপ্তারি পরোয়ানা। এটাই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 93 ধারা। তাই কি হালকা না মজবুত ধারা? এটা মজবুত ধারা। আপনি অন্য যে কোনো আইনের সমন জারির পদ্ধতি 68 থেকে 74-এর বিধানে নিতে হবে। অন্য যে কোনো আইনের গ্রেপ্তারি পরোয়ানা 75 থেকে 86 বিধানে নিতে হবে। এটা নির্দেশ করছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 93 ধারা। কত ধারা? 93 ধারা আপনাকে এই কথা বলে দিছে। এটা মনে রাখবেন, মজবুত ধারা কিন্তু। আচ্ছা, ফৌজদারি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে 93 ধারা কি পদ্ধতির দ্বারা, নাকি কোন পদ্ধতিতে হবে এটা নির্ধারণ করার দ্বারা?
কোন পদ্ধতিতে হবে এটা নির্ধারণ করার দ্বারা। আর পদ্ধতিগুলো কোথায়? 68 থেকে 74-এর সমান, 75 থেকে 86 গ্রেপ্তারি পরোয়ানা। আর জারি বা কার্যকর করব কখন? পরবর্তীতে বিভিন্ন অপরাধের জন্য আমরা বিভিন্ন সময় জারি বা কার্যকর করব। এখন আপনাকে নারী শিশুর সমন জারির কথা বলা হয়েছে। নারী শিশু নির্যাতন দমন আইনে সাক্ষীর প্রতি সমন বা ওয়ারেন্ট কত দাঁড়ায়? নারী শিশু অধ্যাদেশে 24 দাঁড়ায়। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর দায়িত্ব আসছে, তিনি কনস্টেবলকে পাঠাইছে। এখন কনস্টেবলকে ওই ব্যক্তিকে পাইছে না, তাহলে টানায় আবার লটকাই দিবে কত দাঁড়ায়? ফৌজদারির 71 ধারার বিধানে। এই কথাটা বলছে কত দাঁড়ায়? ফৌজদারির 93 দাঁড়ায়। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 93-এর ক, যদি সমন বাংলাদেশের বাইরে জারি করতে হয় তাহলে আদালতের হাকিম বরাবর সমনের 2 কপি ডাকযোগে প্রেরণ করা যাবে। সহজ কথা, লম্বা করবো না এখানে। 93-এর ক হলো বাংলাদেশের বাহিরে সমন। তাহলে সমন বাংলাদেশের ভিতরে জারি করা যায় কিনা? যায়। তাহলে বাংলাদেশের বাহিরেও জারি করা যায়। কত? 93 শ টাইপের ক দ্বারা। কয় কপি? 2 কপি। কার কাছে? আদালতের হাকিম বরাবর। এগুলো শর্ট মনে রাখবেন, এত লম্বা করার প্রয়োজন নেই। 93 শ টাইপের খ, গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে জারি বা কার্যকর করা যায় সমগ্র বাংলাদেশে, তবে বাংলাদেশের বাহিরে পরোয়ানা কার্যকর করার জন্য যাওয়া যায় না। তবে যদি বাংলাদেশের বাহিরে লাগে তখন কি করবেন? 93 খ দ্বারাই কি করবেন? গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের বাহিরে ডাকযোগে আদালতের হাকিম বরাবর কি করবেন? পাঠিয়ে দিবেন। ধারা কত? 93 শ টাইপের খ দ্বারা। এখন সমন জারির প্রশ্ন আসছে, লাস্টে নোট দিয়ে দিলেন যে সমন বাংলাদেশের বাহিরেও জারি করা যায়। 93 ক সুন্দর হবে না? সুন্দর হবে। 93 গ্রেপ্তারি পরোয়ানার প্রশ্ন আসছে, 93 খ লাস্টে একটু দিয়ে দিলেন, প্রশ্ন সুন্দর হয়ে গেল। ঠিক আছে, আমরা সবাই নোট লিখবে, আমরা ব্যতিক্রম কিছু লিখবো। একটু প্রশ্ন শুরু করি, তখন বুঝবেন যে আমরা আসলে কি লিখবো। মানে আমাদের খাতাগুলোকে কিভাবে পরিবর্তন করে ফেলবো অন্যদের চাইতে। মানে আমরা নোট লিখবো না কখনোই, আমরা অন্য কিছু লিখবো। কথা বুঝাইতে পারছি? এগুলো আস্তে আস্তে আমরা শিখবো যে আসলে আমরা কি লিখবো, কি লিখে আমাদের খাতার নাম্বারটা সবার চেয়ে বেশি নিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এটা হবে, এবং এটা ঘটতেছে গত 2 বছর ধরে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যে বছর ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে, আমরা 10-এর ভিতরে আমার ক্লাস থেকে তখন এসআই থেকে এসআই পদে আমরা 6 জন। বুঝাইতে পারছি? মানে আমরা একই ক্লাসে একসাথে ক্লাস করছি, আমি ফার্স্ট, 10-এর ভিতরে আমরা 6 জন। তার মানে আমরা প্রসেসটা মোটামুটি বুঝে গেছি। মানে আল্লাহ পাকের রহমত, এটা বুঝে গেছি, এটা বললে ভুল হবে হয়তো। মানে আমরা হয়তো চেষ্টাটা করি যে এই এই প্রসেসগুলো করলে আমাদের খাতায় নাম্বার বেশি আসবে। কি আসবে? এবং এর কিছু বেশি আসবে না। আপনি একটা জিনিস বিশ্বাস করেন, মানে কল্পনা করেন, আমি যে বছর পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, যে সেকেন্ড হয়েছে, তার চাইতে আমার আইনে 5.26 নাম্বার বেশি। আমি 5.26 নাম্বার আমার বেশি ছিল আইনে ওনার চাইতে। তার মানে এক 1.1-এর জন্য নাম্বার অনেক ব্যবধান হয়ে যায় না? হয় কি না? হয়। তাহলে এখানে 5.5 বেশি, মানে বুঝেন এটা অনেকটা পার্থক্য না? অনেক পার্থক্য। আর 2 থেকে 10-এর ভিতরে যারা ছিল তাদের সবার পয়েন্টের ব্যবধান ছিল। আপনার দেখেন এখন ড্রাইভে রেজাল্ট পাবেন এখনো, 2024 রেজাল্ট আপনারা এখনো দেখতে পারবেন এসএ থেকে এসআই পদে। 2 থেকে 10-এর ভিতরে যারা ছিল তাদের নাম্বারের পার্থক্য ছিল না, পয়েন্টের পার্থক্য ছিল সব। আচ্ছা, যাক, তার মানে এই প্রসেসগুলা অবলম্বন করলে অবশ্যই আপনাকে খাতার নাম্বার দিতে হবে, যে এগুলো চাচ্ছে আসলে আপনার কাছে। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 93 শ টাইপের গ ধারা। এটা শেষ অধ্যায়। এটা হলো কি, এখন সমন কি বাংলাদেশ থেকে আসবে না? বিদেশ থেকে আসবে না? আসবে। নাকি আমরাই পাঠাবো? না, বিদেশ থেকেও আসবে। তাহলে বিদেশ থেকে সমন আসবে, বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসবে। এগুলো বাংলাদেশে কার্যকর করা হবে কোন নিয়মে? বিদেশের নিয়মে, আদালতের নির্দেশিত নিয়মে, নাকি আইনের নির্দেশিত নিয়মে? উত্তর হলো আইনের নির্দেশিত নিয়মে। অর্থাৎ বাংলাদেশে যেভাবে কার্যকর করতাম, বিদেশের গুলো আমরা এইভাবে জারি বা কার্যকর করব। তাহলে এখানে আরো লম্বা কথা আছে, আরো দ্বারা আছে, আমরা এই কথা পড়বো না। তাহলে 3টা কথা বলেন। বাংলাদেশের বাইরে সমন 93 শ টাইপের ক দ্বারা। এটা কিন্তু ব্র্যাকেট দিতে পারবে না, মূল ধারা কিন্তু। এগুলো কি কি বলা হয়? মূল ধারা। বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ 93 শ টাইপের খ ধারা। বিদেশ থেকে সমন গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে জারি বা কার্যকরকরণ, এটা কত? 93 শ টাইপের গ ধারা। বুঝাইতে পারছি? আচ্ছা, ফৌজদারি কার্যবিধানের পরবর্তী অধ্যায়। এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রশ্নমুখী অধ্যায়। এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হলো এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হলো আপনার দলিল অস্থায়ী। দাঁড়ান, এটা আমার মিউট হয়ে গেছে মনে পড়লো। দলিল অস্থাবর সম্পত্তি অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য পরোয়ানা। আচ্ছা,
এদিকে আপনার রাশেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত উঠান তো রাশেদ ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা ফৌজদারি কার্যবিধির অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং প্রশ্নমুখী অধ্যায়। কি? দলিল, অস্থাবর সম্পত্তি এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য কি? পরোয়ানা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হলো তল্লাশি পরোয়ানা কাকে বলে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হলো তল্লাশি কাকে বলে, আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারেন, তল্লাশির পদ্ধতি কি। অতএব ফৌজদারি কার্যবিধি 94 থেকে 105 ধারা, পুরোটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ধারাই গুরুত্বপূর্ণ। তাহলে 94 ধারা। তাহলে কত নম্বর অধ্যায় পড়তেছি আমরা এখন? কত নম্বর অধ্যায়? সপ্তম অধ্যায়। ধারা কত? 94 থেকে 105। 94 থেকে কত ধারা? 105 ধারা। আলোচনার বিষয়বস্তু কি? দলিল, অস্থাবর সম্পত্তি এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য কি? পরোয়ানা সম্পর্কিত। আচ্ছা, 94 ধারা আলোচনা হলো দলিল বা অন্যান্য বস্তু দাখিল করার জন্য কি? সমন। দলিল বা অন্যান্য বস্তু দাখিল করার জন্য সমন। তাহলে আদালতের বিচার কার্যক্রম চলতেছে, আদালতের বিচার কার্যক্রমের আগে চলতেছে অনুসন্ধান। তাহলে প্রয়োজন কার? ম্যাজিস্ট্রেটের বা আদালতের। পুলিশের কাছে তদন্তের কার্যক্রম চলতেছে, কাজ কার? তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। তাহলে আপনি আশিকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনি জিল্লুর রহমান একজন অনুসন্ধানকারী ম্যাজিস্ট্রেট, আপনি তৌফিক আহমেদ আদালতে বিচারক বা জজ বা ম্যাজিস্ট্রেট। এখন তৌফিক আপনি বিচারের প্রয়োজনে, আপনি জিল্লুর রহমান অনুসন্ধানের প্রয়োজনে, আপনি আশিকুর রহমান বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের প্রয়োজনে। তাহলে অনুসন্ধান, তদন্ত বা বিচারের স্বার্থে, আমি বলছি না যে ফৌজদারি তিনটা বিষয়ের উপরে চলবে, কি? অনুসন্ধান, তদন্ত, বিচার। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে এই টোটাল ফৌজদারির আলোচনা, এর বাইরে আসলে কিছু নাই। তাহলে অনুসন্ধান, তদন্ত, বিচারের প্রয়োজনে কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির কাছে এই মামলার সাথে অনুসন্ধান, এই মামলার সাথে তদন্ত বা এই মামলার সাথে বিচারের প্রয়োজনে কোনো দলিলপত্র আছে বা কোনো বস্তু আছে, তাহলে আপনি কি করবেন? ক, এই ব্যক্তিকে হাজির করার জন্য, ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিবেন। বোঝার চেষ্টা করেন প্রশ্ন। ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিবেন। ক, ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা দিবেন। খ, ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। গ, নাকি দলিল বা বস্তু দাখিল করার জন্য সমন দিবেন। তাহলে এই দলিল বা বস্তু দাখিল করার জন্য সমন দিবেন। সমন মানে লিখিত আদেশ। এটা কিন্তু 68 ধারার সমন না, এটা কিন্তু 68 ধারার সমন না। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধির 94 ধারায় যে হাজির করার প্রসেসটার নাম কি? ক, গ্রেপ্তারি পরোয়ানা। খ, বি- খ, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। গ, সমন বা লিখিত আদেশ। উত্তর হলো সমন বা লিখিত আদেশ। ফৌজদারি কার্যবিধি 94 ধারার এই সমন বা লিখিত আদেশ দানের ক্ষমতা কার? আদালতের, ম্যাজিস্ট্রেটের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। সব কয়টাই সঠিক। উত্তর হলো সব কয়টাই সঠিক। সব কয়টাই সঠিক। ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারায় সমন বা লিখিত আদেশ প্রদান করা যায় নিম্নের কোন কারণে? অনুসন্ধানের প্রয়োজনে, তদন্তের প্রয়োজনে, বিচারের প্রয়োজনে। নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো সব কয়টাই সঠিক। সব কয়টাই কি? সঠিক। 94 ধারায় মূলত নিম্নের কোনটা সঠিক? কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য হাজির করা হয়, কোনো ব্যক্তিকে বিচার করার জন্য আদালতে হাজির করা হয়, নাকি বস্তু দ্রব্য দলিল নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়? বস্তু দ্রব্য নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। 94 ধারার এই ব্যক্তিকে কি সাক্ষী বলা যায়? সাক্ষী বলতে পারবেন? না। 94 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি দলিলপত্র নিয়ে এসে হাজির হয়, তাহলে তাকে সাক্ষী বলা যাবে না। সাক্ষ্য আইনের 139 ধারা মতে তাকে জেরাও করা যাবে না। কি করা যাবে না? তাকে জেরাও করতে পারবেন না। কেন? সে সাক্ষী নয়। এখন যাকে দলিল নিয়ে ডাকা হয়েছে তার নাম হচ্ছে সোহেল রানা। তার নাম কি? সোহেল রানা। ঠিক আছে, এই সোহেল রানা ভাই ক্লাস করতেছে, ওনার কাছে আমরা আইন পড়ছি। আমার শিক্ষা গুরু ছিল ইউসুফ স্যার, এখন আমার গুরু। উনি আমাদের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এক সময় আমাদের খাতা টাতা দেখতো ওই সময়। আসলে লাইফে যদি একবার গ্যাপ সৃষ্টি হয়ে যায়, যদি নিজের মাইন্ড সেট পরিবর্তন করে ফেলেন, তাহলে কিন্তু পিছিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। উনি আমাদের পরীক্ষার খাতা দেখছে ক্লাসে বসে, যে এই যে খুব সুন্দর লিখছে বলতো, আমাদের মনে পড়ে এখনো।
কিন্তু উনি কিন্তু র্যাঙ্ক এখনো নেয় নাই, কিন্তু ভালো স্টুডেন্ট। কেন? মানে মাইন্ড সেট আপ ঠিক নাই। তা আপনি মাইন্ড সেট আপ যদি একবার পরিবর্তন করে ফেলেন, এটা কামব্যাক করা কিন্তু খুব কঠিন বিষয়। কিন্তু আপনি এখান থেকে দূরে থাকতে পারবেন না, এটা বিশ্বাস করেন। দূরে থাকার সুযোগ নেই, আপনাকে পদোন্নতি নিতেই হবে সময়ের প্রয়োজনে। এমন এক জটিলতা সৃষ্টি হবে, এমন এক পরিস্থিতির ভিতরে পড়বে যে আমার আর কোনো উপায় নাই। তো এইগুলো সৃষ্টি হওয়ার আগেই আমরা কাজ করব। প্লিজ আপনি কষ্ট নিয়েন না। জাস্ট আমি মানে স্মৃতি পুনর্জীবিত করলাম একটু, বা সবাইকে স্মরণ করাই দিলাম এটা, যে আপনি মাইন্ড সেট আপ করে কিন্তু অন্যদিকে চলে গেছেন, যে দরকার নাই, হবে না। কিন্তু এটা ভুল, আপনাকে আসতেই হবে, ফিরে এটা নিতেই হবে যদি আপনি চাকরি করতে চান। কি? ওই সম্মানের সাথে যদি করতে চান। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো, রিপন শাহ, আমাকে কি দেখতে অসুবিধা হচ্ছে কোনো? হ্যাঁ, এই ডিভাইসটা দেখে। রবিউল ভাই, আমাকে দেখতে কোনো প্রবলেম হচ্ছে? একটু। আচ্ছা, হ্যাঁ। ফৌজদারি কার্যবিধি 94-1 দ্বারা, ক দ্বারা? 94-1। এখানে আরো কথা আছে। তাহলে নোটিশটা বা দলিলটা আমরা এমন ব্যক্তিকে দিব না, যে ব্যক্তিকে নোটিশ বা দলিল দিতে গেলে কি হবে, তার ব্যাংকের কোনো হিসাব, ব্যাংকের রক্ষিত কোনো হিসাব এগুলো প্রকাশ হয়ে যাওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। তাহলে তার সাংবিধানিক বিধান কি হয়ে যায়, অমান্য হয়ে যায়। তবে দিব। হাইকোর্ট, এখানে কিছু ধারা আছে, এগুলো এখন পড়ার দরকার নাই, দণ্ডবিধি পড়লে সেট হয়ে যাবে। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের অনুমোদন ছাড়া এই ক্ষেত্রে তাকে নোটিশটা প্রদান করা যাবে না। তাহলে 94 ধারা নোটিশটা কি বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে, না কিছু শর্ত আছে? কিছু শর্ত আছে। কখন? যদি কোনো ব্যক্তির ব্যাংকের হিসাব নিকাশ তলব বা প্রকাশ হয়ে যায়, তাহলে 94 ধারা নোটিশটা দেওয়া যাবে না, হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের অনুমোদন ছাড়া। ধারা কত? 94-1। 94-2 বলতেছে নোটিশটা কাকে দেওয়া হয়েছে, সোহেল রানাকে। এখন বলতেছে আদালত থেকে নোটিশ দিচ্ছে, থানা থেকে দিচ্ছে। কি, আমার তো ভয় লাগতেছে, আমি যাব না। কি বলতেছে? সে তার ভাই, কাকে বলতেছে, আশরাফুলকে বলতেছে, আশরাফুল তুমি একটু নিয়ে যাও ভাই, এটা আমার ভয় লাগতেছে। তাহলে সোহেলের কাজ কি বৈধ না অবৈধ? বৈধ। অর্থাৎ সে নিজেও হাজির হইতে পারে, অপরের দ্বারাও কি করাইতে পারে, হাজির করাইতে পারে। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 94-2 দ্বারা। নিজেও যাইতে পারে, অপরের দ্বারাও হাজির করাইতে পারে। কেন? কারণ এখানে কি সুহেলকে দরকার, নাকি বস্তু দ্রব্যটা দরকার? বস্তু বা দ্রব্য বা দলিলটা দরকার, সুহেলকে কোনো প্রয়োজন নাই। দ্বারা কত? 94-2। 94-3 দ্বারা। তাহলে 94-1-এর ক্ষমতাটাকে আরো খর্ব করছে, এখানে তিনি এসে কি বলতেছে, যে যখন এই দলিলটা বা নোটিশটা নিয়ে ডাকা যায় বা হাজির করা যাবে বা হাজির হবে, কিন্তু সাক্ষ্য আইনের 123 এবং 24 দ্বারা। এগুলো এখন বড় ব্যাখ্যা করার দরকার নাই। সাক্ষ্য আইনের 123 হলো রাষ্ট্রীয় অপ্রকাশিত দলিল। অর্থাৎ কোনো দলিলটা রাষ্ট্রীয়ভাবে অপ্রকাশিত, আদালত যদিও বা ডাকে, নর্মালি আদালত যদি দলিল নিয়ে ডাকে, হাজির না হইলে শাস্তি কত দ্বারা হয়, দণ্ডবিধির 175 দ্বারা। ক দ্বারা? 175 দ্বারা। এখন এই দলিলটা আছে কার কাছে? আশিকুরের কাছে। তিনি একজন সরকারি কর্মচারী, এটা অপ্রকাশিত দলিল। তাহলে আদালত তাকে ডাকছে, হাজির না হইলে শাস্তি হবে 175 দ্বারা। এখন আশিকুরের কি হাজির না করার কোনো সুযোগ আছে? হ্যাঁ। সাক্ষ্য আইনের 123 বলছে যে হাজির না করলেও কোনো কিছু হবে না। কেন? এটা রাষ্ট্রীয় অপ্রকাশিত দলিল, অফিস প্রদানের অনুমতি ছাড়া তথ্য প্রদান করা যাবে না। তাহলে সাক্ষ্য আইনের এই জায়গাগুলো কেন বলছে? সাক্ষ্য আইনের এই জায়গাগুলোকে 122 থেকে, সাক্ষ্য আইনের 122 থেকে 131-এর যে জায়গাগুলা, এগুলোকে বলা হয় প্রিভিলেজ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের সুবিধা। যদিও বা একজন ব্যক্তি সাক্ষ্য দানে বাধ্য, যদিও বা আদালতের নির্দেশ পালন করতে বাধ্য, তথ্য প্রদান করতে বাধ্য, কিন্তু সাক্ষ্য আইনের 121 থেকে সাক্ষ্য আইনের 131 পর্যন্ত এই জায়গাগুলোর ক্ষেত্রে আদালতের কিছু আদেশ অমান্য করলেও, আদালতে কোনো তথ্য প্রদান না করলেও, কোনো প্রশ্নের উত্তর না দিলেও তাকে অপরাধী করা যাবে না। অর্থাৎ এটা সাক্ষ্য আইনের ব্যতিক্রম এই জায়গাগুলো। আমরা পর্ব পরবর্তীতে এইগুলো বিস্তারিত। তাহলে সাক্ষ্য আইনের 123 কি আদালতের বিষয়টাকে বেশি প্রাধান্য দিব, 94 ধারাটাকে, নাকি সাক্ষ্য আইনের 123 ধারা মেনে আমি এগুলো প্রকাশ করব না? প্রকাশ করব না। 124 কি বলতেছে? সরকারি লব্ধ বার্তা যেটা প্রকাশ করলে জনস্বার্থে ব্যাঘাত ঘটবে,
তাহলে আদালত বলছে তথ্য প্রকাশ করেন, আপনি কি প্রকাশ করে দিবেন? প্রকাশ করবেন না। কেন প্রকাশ করবেন না? কারণ সাক্ষ্য আইন 124 ধারাটা আপনাকে কি করতে হবে? মানতে হবে। এই কথাটাই বলতেছে 94-3। শুধু তাই নয়, আরো বলতেছে যদি এটা কোনো ডাক বিভাগে রক্ষিত কোনো পার্সেল, টেলিগ্রাম, চিঠিপত্র এরকম সম্পর্কিত হয়ে থাকে, তবুও 94 ধারার বিধান কি হবে না? এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি একদম সহজে বলে দিচ্ছি আপনি কি করবেন। 94-1, অনুসন্ধান তদন্ত বিচারের প্রয়োজনে আদালত বা পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে অনুসন্ধান তদন্ত বিচারের সাথে প্রয়োজনীয় কোনো দলিল যদি কারো কাছে থাকে নিয়ে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা কি দিবেন? সমন দিবেন। 94-1। 2, যাকে এই আদেশটা দিবেন সে নিজেও হাজির হইতে পারেন, অপরের দ্বারাও হাজির করাইতে পারেন। কত? 2। তিনি কি করবেন? তাহলে 94-এর এই আদেশটা যে দিবেন, তিনি কি আদেশটাকে আরো শক্তিশালী করছে না দুর্বল করে ফেলছে বলেন আপনি এটা? 94-এর তিনি কি আদেশটাকে আরো শক্তিশালী করছে না দুর্বল করছে? দুর্বল করছে। বলছে আদেশ যতই দেব, সাক্ষ্য আইনের 123-24 ধারার যে ক্ষমতা, এটাকে আদালতের আদেশ ধ্বংস করবে না। এবং চিঠিপত্র, টেলিগ্রাম বা ডাক বিভাগে যদি কোনো কিছু রক্ষিত থাকে, মানে এটা যদি কোনো ধরনের ডাক বা টেলিগ্রাম বিভাগের কাছে রক্ষিত কোনো ধরনের পত্র, পোস্টকার্ড, টেলিগ্রাম বা দলিল পত্র থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে না? প্রযোজ্য হবে না। এটা এমসিকিউ প্রশ্নের উত্তর দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বিলাস দত্ত উত্তর দিবা, আঙ্গুল তুলবা কিন্তু, দেখি তুমি কি বুঝছো। ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারার এই নোটিশ আদালত বা পুলিশ দিতে পারে, তবে নিম্নের কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়? ক, কোনো ব্যাংকের হিসাব প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে। খ, সাক্ষ্য আইনের 123-24 ধারার বিধানকে ধ্বংস করার সম্ভাবনা থাকলে। গ, কোনো ডাক বা টেলিগ্রাম বিভাগের কোনো বস্তু দলিল থাকলে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, যারা আঙ্গুল চারটে তুলছেন তারা সঠিক। অর্থাৎ যদিও বা 94 ধারা রাখা যায়, তবে এই তিনটা ক্ষেত্রে কি করা যাবে না? 94 ধারা নোটিশ দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন আসবে যে 94 ধারায় অনুসন্ধান তদন্ত বিচারের জন্য নোটিশ প্রদান করতে পারে, কোন ক্ষেত্রে এই নোটিশ প্রদান করা যায় না? লিখবেন ব্যাংকের হিসাব প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে যায় না। সাক্ষ্য আইনের 123-24 ধারার ক্ষমতাকে ধ্বংস করে দিলে যায় না। ডাক বা টেলিগ্রাম বিভাগের নিকট কোনো দলিল পত্র থাকলে তাদের ক্ষেত্রেও যায় না। তাহলে 94 ধারার নোটিশটা কি ডাক টেলিগ্রামের জন্য গ্রহণীয় হবে? বলবে আমি ডাক বিভাগের ব্যক্তি, আমি টেলিগ্রাম বিভাগের ব্যক্তি, আপনি আদালত যতই ক্ষমতাবান হন না কেন, আমি এটা হাজির করব না। ধারা কত? 94-3। তাহলে এখন মামলার অনুসন্ধান তদন্ত বিচারের প্রয়োজনে ডাক টেলিগ্রাম বিভাগের কোনো কিছু থাকলে আদালত কি নিরুপায় কিনা? 94 ধারায় নিরুপায়। 95 ধারায় বলতেছে এখানে খেলা শুরু, চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যপদ্ধতি। এখন কি শুরু হয়ে গেল? 94-3 কিন্তু ডাক বা তার বিভাগে দেওয়া যায় নাই। এখন 95 এসে বলতেছে কি হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান তদন্ত বিচারের প্রয়োজনে যদি এই সংক্রান্ত কোনো ধরনের বস্তু দ্রব্য যেটা ডাক বা টেলিগ্রাম বিভাগের নিকট থাকে, তাহলে কি করবে? এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট জমা দেওয়ার জন্য ডাক বা টেলিগ্রাম বিভাগের কোনো ব্যক্তির প্রতি কি দিবে? আদেশ বা নির্দেশ প্রদান করবে। কে? হাইকোর্ট বিভাগ বা আদালত। তাহলে টেলিগ্রাম নিয়ে হাজির হওয়ার জন্য বা কোনো ব্যক্তির নিকট জমা দেওয়ার জন্য ক্ষমতা কি 94 না 95? এটার ক্ষমতা হলো 95। এটার ক্ষমতা 95 ধারা বা 95-1 ধারা। 95-2 বলতেছে অপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, তাদের যদি অনুসন্ধান বা তদন্তের প্রয়োজন এটা প্রয়োজন হয়, তখন তারা কি করবে? এই বিষয়গুলো উদ্ধার করার জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশি করবে, আদালত তল্লাশি পরোয়ানা নিবে, নাকি ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই তল্লাশি করাবে? উত্তর হলো ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই তল্লাশি করাবে। তার মানে আপনাকে বুঝতে হবে ডাক এবং টেলিগ্রাম বিভাগটাকে এখানে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটাকে একটা গুরুত্ব প্রদান করা হয়েছে। এখন বোঝানোর স্বার্থে অনেক কিছু বলা লাগে, আবার বেশি বললে কিছু ভুল হবে, এই জন্য ছেড়েও দিতে হয়, মানে ভুল বুঝে ফেলবেন। তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? 95 আমরা কি পড়বো? 95-1 এবং 2, এই দুইটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। 95-1-এ আমরা পড়বো যে চিঠিপত্র, টেলিগ্রাম বা ডাক বা তার বিভাগের কোনো বস্তুদ্রব্য আদালতের প্রয়োজনে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট, ব্যক্তি কি হইতে পারে? যে কোনো ব্যক্তি হইতে পারে, এই ম্যাজিস্ট্রেট হইতে পারে, সেই পুলিশ সুপার হইতে পারে, তাদের কাছে জমা দেওয়ার জন্য কাকে নির্দেশ দিবে? এই ডাক বা তার বিভাগের কোনো অফিসারকে নির্দেশ দিবে যে তুমি এটা চিত্তরঞ্জনের কাছে জমা দিয়ে দাও ভাই, একটা নোটিশ দিয়ে দেবে এটা। কত? 95-1। যদি অন্য কোনো পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারের প্রয়োজন হয়, লাগতেই পারে, তারা কি করবে? তারা আদালতের অনুমোদন নিবে,
মুখ্য বিচারিক বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তাদের অনুমোদন নিয়ে কি করবে? তারাই তল্লাশি করবে? না, না, এটা উদ্ধার করার জন্য ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই তল্লাশি করাবে। তাহলে ডাক বিভাগের তল্লাশি কার্যক্রম কে করবে? পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, নাকি ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই করানো হবে? আদালতের অনুমোদন নিয়ে ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই করানো হবে। ধারা কত? 95-2। এখন আমরা প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি 94 ধারা কি আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারে? পারে? প্রশ্ন উত্তর দেন। ফৌজদারি 94 ধারা কি আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারে? এমডি বেলাল ভাই, হাত উঠান তো। পারে? আচ্ছা, পারে। ফৌজদারি কার্যবিধির 95 ধারা কি তল্লাশি পরোয়ানা দিতে পারে? পারে? ফৌজদারি কার্যবিধির 94 ধারা 95 ধারা যদি তল্লাশি পরোয়ানা দিতে পারতো তাহলে আমরা পড়তাম না তখন? পড়তাম কি না? পড়তাম। ফৌজদারি 94 ধারা 95 ধারা আদালত কখনোই তল্লাশি পরোয়ানা দিতে পারে না, দেওয়ার কোনো সুযোগ নাই। আগেও কোনোদিন দিতে পারে নাই, ভবিষ্যতেও দিতে পারবে না। তাহলে 94 এবং 95 ধারায় তল্লাশি পরোয়ানা দেওয়ার কি নাই? কোনো সুযোগ নাই। তাহলে কি করতে হবে?